আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ক্লাস শুরুতে আপনাদের সাথে পরিচিত হয়নি। আমি ডাক্তার মোহাম্মদ বাইজিদ বোস্তামি, এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিবিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাশ করেছি 2014 জানুয়ারি সেশনে। বর্তমানে রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস, সেটি হচ্ছে থোরাসিক ওয়াল অ্যানাটমি। আমরা এমবিবিএস যে সময়টুকু ছিল সেই সময়টাতে আমরা যেটা পড়তাম থোরাসিক ওয়ালের অ্যানাটমি না পড়ে আমরা মেইনলি পড়েছিলাম থোরাসিক ওয়ালের কন্টেন্টের অ্যানাটমি। বাট অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলোতে বা পরবর্তী যে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সাম গুলোতে সেখানে দেখবেন থোরাসিক ওয়ালের অ্যানাটমি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কিছু রেলেভেন্ট কোশ্চেন্স আসে যেগুলো থোরাসিক ওয়ালের অ্যানাটমি আমরা যে খুব অল্প করে পড়ে এসেছি এমবিবিএস সময়টাতে সেটুকু দিয়ে কভার হয় না। সো থোরাসিক ওয়ালের অ্যানাটমি আপনাকে একটু জানতে হবে টু হ্যাভ এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। আজকের সেশনটি আমাদের পুরো সেশনটিতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। সো আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি যেন নিরবিচ্ছিন্ন ভাবে 1 ঘন্টা সময় দিতে পারেন সেই রকম প্রস্তুতি নিয়ে বসেন, এবং যেহেতু এটা অনলাইন ক্লাস অবশ্যই এটা হেডফোন ব্যবহার করবেন। এবং আরেকটি কথা সেটা হচ্ছে অ্যানাটমি ক্লাসে অবশ্যই কাগজ কলম রাখতে হবে, কারণ কিছু ড্রয়িং লেভেল থাকবে। ওকে, আমরা তাহলে আমাদের সেশন শুরু করি। আজকে সেশন থেকে আমরা যে বিষয়গুলো জানবো, যেহেতু এটি আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট বোথ স্টুডেন্টদের জন্য ওরিয়েন্টেড করা, সো এখানে দেখা যাবে যে বেসিক অ্যানাটমি সম্পর্কে ডিসকাশন থাকবে, ক্লিনিক্যাল অ্যানাটমি, এবং ফাইনাল পরীক্ষায় এমবিবিএস ফাইনাল পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন গুলো ক্লিনিক্যালি ফেস করতে হয় সেই ধরনের ডিসকাশন থাকবে। অ্যান্ড ফাইনালি পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি এক্সাম লাইক দিস এফসিপিএস, এমএস, রেসিডেন্সি এবং এমআরসি, এই ধরনের পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেই টপিকস গুলো হাইলাইট করা থাকে। তো আজকে আমাদের ক্লাস থেকে যে ব্যাপারে আমাদের কনসেপশন ক্লিয়ার হবে, দ্য বেসিক অ্যানাটমি অফ দ্য থোরাসিক ওয়াল, তার মানে থোরাসিক ওয়াল অ্যানাটমি সম্পর্কে আমরা আজকে কনসেপশন ক্লিয়ার করব। এবং আমরা অবশ্যই থোরাসিক এন্ড অ্যাবডোমিনাল অ্যাসপিরেশনের একটা বিষয় রয়েছে, যে থোরাসিক রেসপিরেশন, অ্যাবডোমিনাল অ্যাসপিরেশন, এই বিষয়গুলো বারবার স্যার পরীক্ষায় জিজ্ঞাসা করেন। যে একটা পেশেন্ট দেখে বলেন যে এটা রেসপিরেটরি প্যাটার্নটা কি, অ্যাবডোমিনাল নাকি থোরাসিক। দেখা যাবে যে একটা বাচ্চাদের রেসপিরেটরি ডমিনেন্ট থাকে, মেইনলি অ্যাবডোমিনাল রেসপিরেশন হয়, বাট ইয়াং অ্যাডাল্ট যারা পেশেন্ট, অ্যাডাল্ট পার্সনদের রেসপিরেশন হবে মেইনলি থোরাসিক। বাট আবার যখন একটা প্রেগনেন্ট মহিলা হবে তার দেখা যাবে রেসপিরেটরি প্যাটার্ন ইজ ডিফারেন্ট। সো এই বিষয়গুলো ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা দরকার, এবং এটা নিয়ে ডিসকাস করব যে কখন কোন ধরনের রেসপিরেটরি প্যাটার্ন হবে, কখন অ্যাবডোমিনাল, কখন থোরাসিক, কখন ওটা ডমিনেন্ট হবে। এবং আমরা একটি জিনিস ডিসকাস করবো, আমরা দেখা যাচ্ছে যে যেগুলো পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস রয়েছে বা ডিসনিয়া রয়েছে, ব্রিদিং ডিফিকাল্টি রয়েছে, এই ধরনের পেশেন্ট গুলো কোন পজিশনে তার কমফোর্ট হয় এবং হোয়াই। যে দেখা যায় রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টকে যদি লাইং পজিশন দেওয়া হয় তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিভিয়ারলি অ্যাগ্রাভেট করে, আবার স্ট্যান্ডিং বা সিটিং পজিশনে কিছুটা ডিমিনিশ করে, প্রবলেমটা ডিমিনিশ করে। সো কখন কি পড়বে, সার্ভাইকাল লিভস এন্ড থোরাসিক ইনলেট সিনড্রোম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্ট একটা টপিক সার্ভাইকাল লিভস এবং সার্ভাইকাল লিভস এর পাশে থোরাসিক ইনলেট সিনড্রোম, এই জিনিসগুলো খুবই ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে আসে, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেইনলি ফর দ্য এফসিপিএস পার্ট 1। সো এটা আমরা ডিসকাস করবো। অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল স্ট্রাকচার, আমরা জানি যে এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, এবং এটা ভেরি রিপিটেড টপিকস ফর দ্য রেসিডেন্সি অ্যাডমিশন টেস্ট এক্সাম, এমএসএফডি পরীক্ষার জন্য। অ্যানাটমি এটা সম্পর্কে একেবারে একেবারে নিজের কাছে রাখতে হবে। এবং আমরা দেখবো সেফটি ট্রায়াঙ্গেল অফ দ্য সেস্টল ফর ওয়াটার সিলসেস ট্রেন টু ইনসার্শন, নিউমোথোরাক্স বা হাইড্রোনিউমোথোরাক্স এর পেশেন্টের জন্য লাইফ সেভিং একটা প্রসিডিউর হচ্ছে হোয়াট ইজ ওয়াটার সিলসেস ট্রেন টু ইনসার্শন। সেক্ষেত্রে সেপ্টি ট্রায়াঙ্গল কোনটি, খুবই কমন একটা কোশ্চেন, সিঙ্গেল বেসড কোশ্চেন এখান থেকে আসে ফ্রিকোয়েন্টলি, এবং নর্মালি এই টপিকসটি ইম্পর্টেন্ট ফর ক্লিনিক্যাল এক্সাম। সো এই বিষয়গুলো থাকবে আমাদের আজকের ডিসকাশনে। 1 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় লাগবে, এই সময়টুকু ব্লক করে আপনি সেশনে বসুন। ওকে, তাহলে আমরা আমাদের মূল সেশনে চলে যাই। আমি একটু রিভিউ দেখে নিচ্ছি, আপনাদের যদি কোনো সাউন্ড প্রবলেম হয় বা ভিডিও দেখতে প্রবলেম হয় ইমিডিয়েটলি মেসেঞ্জার গ্রুপে নক করবেন। আমি আপনাদের সাথে মোবাইল ফোনের মেসেঞ্জারের মাধ্যমে কানেক্টেড রয়েছি, সো অবশ্যই ইমিডিয়েটলি নক করবেন। ওকে, তাহলে থোরাসিক কেস আমরা এমবিবিএস লাইফ থেকে যেই জিনিসটি পড়তে অভ্যস্ত, ফার্স্ট ইয়ারে দেখেন আমরা পড়েছিলাম একটা রিবস পড়েছিলাম, একটা স্টার্নাম পড়েছিলাম, একটা ভার্টিব্রা পড়েছিলাম, কিন্তু কখনো একত্রে এক জায়গায় পড়া হয়নি। যেমনটা দেখবেন যে যখন এক্সট্রিমিটি পড়ি, আমরা এক্সট্রিমিটি পড়ার শেষে আর্টিকুলেটেড হ্যান্ড বলে একটা টপিকস থাকে, যেটা আমাদের আলাদা আইটেম হয়। আবার ফুট পড়া শেষে, লেগ পড়া শেষে বা লোয়ার এক্সট্রিমিটি শেষে আমরা পড়ি আর্টিকুলেটেড ফুট।
ছোট ছোট বোনস গুলোকে একত্রিত করে আর্টিকুলেটেড অবস্থায় এটা পড়ি। তো আমাদের থোরাসিক কেজের মধ্যে কিন্তু বোনস গুলো সেপারেটেড বোন, যেমন 12টা রিবস অন ইচ সাইড, তারপরে স্টারনাম, ভার্টিব্রা ডিফারেন্ট। সো এই যে আলাদা আলাদা পড়ার পরে কখনো আর্টিকুলেটেড থোরাসিক কেজ আমরা কখনো পড়ি নাই, এবং আর্টিকুলেটেড থোরাসিক কেজ আমরা পড়ি নাই বলেই আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা যখন থোরাসিক ওয়াল থেকে কোনো কোশ্চেন আসে তখন সেই কোশ্চেনটা ভালো করে অ্যান্সার করতে পারি না। সো এখানে কেজ বানানটা হবে আসলে CAGE, কেজ। আর থোরাসিক কেজ যদি আমরা আর্টিকুলেটেড কন্ডিশনে বলার চেষ্টা করি তাহলে দেখবেন যে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ওখানে টোটাল রিপস রয়েছে 12টি রিপস এর মধ্যে প্রথম 7টি রিপস ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য স্টারনাম, ফার্স্ট 7 রিপস 7 নম্বর রিপস পর্যন্ত ডাইরেক্টলি অ্যাটাচড পেয়েছে। সো দিস আর দ্য কল ট্রু রিপস, মানে একেবারে ট্রু সত্য রিপস। এবং বাকি 5টা রিপস যারা নিচের দিকে থাকে, যাদের ডাইরেক্ট অ্যাটাচমেন্ট থাকে না স্টারনামের সাথে, এদেরকে বলা হয় ফলস রিপ। এই ফলস রিপের মধ্যে একদম লাস্টের দুইটা, মানে 11 এবং 12 নম্বর রিপস, এই দুটো অ্যাটাচমেন্ট তো পাই না, কোনো কমিউনিকেশনও থাকে না, যারা ফ্লোটিং অবস্থায় থাকে তাদেরকে বলা হয় ফ্লোটিং রিপস। লাস্ট টু, এই যে 11 নম্বর এবং 12 নম্বর, এই দুটো রিপস দ্য ফ্লোটিং রিপ। তাহলে আমরা যদি বলি 12টা রিপ ফলস রিপের মধ্যে লাস্ট দুটোকে বলা হয় ফ্লোটিং রিপস। এই হচ্ছে টোটাল 12টা রিপস। এখন যখন আমরা ব্লাড সাপ্লাই পড়তে যাব, দেখবো যে যখন এরপরে কোন সেকশনে আমরা ব্লাড সাপ্লাই অফ দ্য থোরাসিক ওয়াল এবং থোরাসিক কন্টেন্টে পড়বো, ওই সময় দেখবো যে অ্যান্টেরিয়রলি দেখা যাবে যে ইন্টারকোস্টাল আর্টারি কম, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির সংখ্যা বেশি। অর্থাৎ 12টা রিপস এর মধ্যে 11টা ইন্টারকোস্টাল স্পেস রয়েছে, প্রত্যেকটা স্পেসে একটা করে আর্টারি রয়েছে। সো 11টা ইন্টারকোস্টাল আর্টারি থাকে পোস্টেরিয়রলি, বাট অ্যান্টেরিয়রলি যেহেতু লাস্টে দুটো স্পেস কন্টিনিউ করে না, সো অ্যান্টেরিয়রলি দেখা যাবে যে ওখানে আমাদের সামনের দিকে ইন্টারকোস্টাল স্পেস কম, সো ইন্টারকোস্টাল আর্টারি কম। দেখা যাবে যে 9 পেয়ার অফ ইন্টারকোস্টাল আর্টারি থাকে অ্যান্টেরিয়রলি, আর পোস্টেরিয়রলি থাকে 11 ইন্টারকোস্টাল আর্টারি। এই ডিফারেন্স গুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই এই কনসেপশন থাকতে হবে যে লাস্টে দুটো ফ্লোটিং রিপস এইভাবে। ওকে, আমরা যদি লাইন গুলোর কথা বলি, দেখবেন যে আমাদের এইসব খেয়াল করেন এই যে স্ক্যাপুলার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ দ্য স্কাইকে বলে স্ক্যাপুলার লাইন। চেস্টে আরো দুটো লাইন রয়েছে, একটা লাইন থাকে একদম মিড ক্লাভিকল, দিস ইজ দ্য ক্লাভিকল, এবং ক্লাভিকল একদম মিড লেভেল দিয়ে যে লাইনগুলোর সাথে ল্যান্ডমার্কের অনেক রিলেশন রয়েছে, অনেক স্ট্রাকচার রিলেটেড থাকে। সো এই লাইনগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা ভালো যে ক্লাভিকলের একদম মিড লেভেল দিয়ে যে লাইনটি ড্র করা যাবে, যেটা মিড ইঙ্গুইনাল পয়েন্ট, মানে মিড পয়েন্ট দিয়ে যেটা নামবে, সেই লাইনটাকে বলা হয় মিড ক্লাভিকুলার লাইন। সো এনাদার লাইন রয়েছে, এটা মিড এক্সিলারি লাইন। মিড এক্সিলারি লাইন, সেই লাইনটির সম্পর্কে একটু জানা দরকার। দেখবেন যে আমরা জানি যে এক্সিলা, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ডের মাঝখানে যে লাইনটা, সেটাকে বলে মিড এক্সিলারি লাইন। এটা যদি আমাদের হয় মিড ক্লাভিকুলার লাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের মিড এক্সিলারি লাইন। এটা অ্যাকচুয়ালি ল্যাটারাল ভিউতে বোঝা যাবে যে দুইটা এক্সিলারি ফোল্ডের মাঝখানে যে লাইনটা, সেটাকে বলে মিড এক্সিলারি লাইন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ফর লট অফ সার্জিক্যাল প্রসিডিউর, স্পেশালি যখন আমরা ওয়াটার সিল সেসডেন্ট টিউব অথবা সেসডেন্ট টিউব ইনসার্শন করবো, ওই সময়টাতে আমাদের এই লাইন ল্যান্ডমার্ক ইজ ইম্পর্টেন্ট। এবং আরো অনেক প্রসিডিউর রয়েছে যেগুলোর জন্য এই লাইনগুলো ইম্পর্টেন্ট। সো মিড ক্লাভিকুলার লাইনে যেটা আমরা বলেছিলাম, এই লাইনটা যখন ক্রস করে একদম মিড লাইনে, এটা একটা রিলেশন রয়েছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বরাবর ক্রস করে। আমরা জানি লট অফ স্ট্রাকচার অ্যানাটমিক্যালি রিলেটেড উইথ দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, এবং এইগুলো আমাদের একটু জানতে হয়। সো দিস ইজ দ্য মিড অ্যাক্সিলারি লাইন, এন্ড আগেরটা যেটা বললাম মিড ক্লাভিকুলার লাইন। তাহলে আমরা যদি বলি তিনটা ইম্পর্টেন্ট লাইন ইন দ্য thoracic ওয়াল, একটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, যেটা বলা যায় যে middle of the clavicle থেকে শুরু করে মিড ইঙ্গুইনাল পয়েন্ট থ্রু দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। তারপর একটি লাইন রয়েছে মিড এক্সিলারি লাইন, এটা এক্সটেন্ড ভার্টিক্যালি বিটুইন টু এক্সিলারি ফোল্ড, এবং দ্য স্ক্যাপুলার লাইন ফ্রম দ্য ইনফ্রা অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা থেকে শুরু করে স্ট্রেট লাইন। এই তিনটা লাইন আমাদের চেস্টে ওয়ালের সাথে রিলেটেড, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের চেস্টের মুভমেন্টের জন্য। আমরা জানি যে হার্টের যেমন একটা মোবাইল অর্গান, আমাদের হার্ট একটি কন্টিনিউয়াসলি মোবাইল অর্গান, বাট হ্যান্ড বলেন, ফুট বলেন, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি মোবাইল। আমরা যখন ইন্টেনশন করি, আমাদের ইচ্ছা হয়, তখনই মুভ করে, আদারওয়াইজ এটা স্টপ থাকে। চেস্ট কিন্তু একটি কন্টিনিউয়াসলি মোবাইল মানে স্ট্রাকচার বলা যায়, কারণ চেস্ট এক্সপানশন হবে, রেসপিরেটরি মুভমেন্ট হচ্ছে। সো চেস্ট ইজ এ মোবাইল স্ট্রাকচার। এই চেস্ট মুভমেন্ট সম্পর্কে কনসেপশন থাকা খুবই জরুরি। আপনি যখন অ্যাডাল্ট পেশেন্ট এবং পেডিয়াট্রিক এজ গ্রুপের পেশেন্ট ডিল করবেন, তখন আপনার এই কনসেপশন গুলো অ্যাডাল্টে দেখবেন যে রিবস গুলো তাদের ফাইনাল একটা স্ট্রাকচারে, মানে একটা অ্যাঙ্গেল অফ দ্য রিবস
সুন্দরভাবে ফরমেশন হয়, ডেফিনেটিভ ফরমেশন হয়, যে অ্যাঙ্গেল অফ 2 ইয়ার্স অফ এজ। অ্যাডাল্ট রিপ গুলো থাকে একটু অবলিকলি, মানে একটু সবসময় একটু অ্যাঙ্গুলেট করে অবলিকলি থাকে, বাট বাচ্চাদের রিপস গুলো থাকে হরাইজন্টালি। সো এই সেন্স, তারপরে যদি অ্যাবডোমেনের মধ্যে চিন্তা করেন, এটা দেখবেন যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা, ওকে আমার মনে হয় ঠিক আছে এখন। যে জিনিসটি বলতেছিলাম, আমরা যে চেস্ট মুভমেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের দেখা যাবে যে ব্লাডারটা দেখা যাবে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল হয়, সো এটা এই মুহূর্তে রিলেভেন্ট। আমরা যখন অ্যানাটমি টোটাল ডিফারেন্সটা করবো তখন বলবো। এখন আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি যে অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক এজ গ্রুপে যে ডিফারেন্সটা পাবো, এবং বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল অপারেশন করার পরে দেখা যাবে যে তার নিউমোনিয়া কেন ডেভেলপ করে, এই বিষয়টি আমরা ডিসকাস করবো। তার আগে জাস্ট মুভমেন্ট একটু আপনাদের সাথে ডিসকাস করি। আমি আমার এই জাস্ট শেষ মুহূর্তে আমাকে একটু কেউ কনফার্ম করুন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, কারণ মাঝখানে একটু ইন্টারনেট প্রবলেম হয়েছিল। কখন ইন্টারনেট হারিয়ে যাচ্ছে, কখন থাকছে। একটা জিনিস খেয়াল করুন যে আমাদের চেস্টে যে রিবস গুলো, আমি যদি যেটা এই মুহূর্তে আমি বললাম, অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক এজ গ্রুপের রিবস এর মধ্যে যে ডিফারেন্সটা, অ্যাডাল্টের রিবস গুলো থাকে অবলিকলি থাকে এবং পেডিয়াট্রিক এজ গ্রুপের রিবস গুলো হরাইজন্টালি থাকে, এবং অ্যাডাল্টের রিবস গুলোর যে অ্যাঙ্গুলেশনটা থাকে, পেডিয়াট্রিক এজ গ্রুপের রিবস গুলো ঠিক অ্যাঙ্গুলেশনটা ওই লেভেলের ওই রকম ভাবে থাকে না। সো আমরা যখন মুভমেন্টটা দেখবো দেখা যাবে যে আমাদের যে থোরাসিক ক্যাভিটির আমরা যে ক্রস সেকশন দেখবি, তাহলে এটা ডিফারেন্ট একটা কন্ডিশন দেখবো। তার আগে আমরা বলি চেস্ট মুভমেন্ট। এই মুভমেন্ট যা কিছু বলা হচ্ছে ইন রিলেশন টু অ্যাডাল্ট চেস্ট, অ্যাডাল্ট রিব, এই রিলেশনে মুভমেন্টই বলা হচ্ছে। খেয়াল করে দেখুন যে আমাদের যে রিবস গুলো দুই ধরনের মুভমেন্ট ঘটে। আমরা জানি যে রিবস গুলো অনেকগুলো জাংশন দিয়ে জড়িত, যেমন সামনের দিকে তার কস্টোকন্ডাল জাংশন রয়েছে, পেছনের দিকে কস্টোভার্টিব্রাল জাংশন রয়েছে, এবং অনেকগুলো জাংশন থাকে। তো যেহেতু অনেকগুলো জয়েন্ট রয়েছে, জয়েন্টে মিনিমাম অ্যামাউন্ট অফ মুভমেন্ট হয়, খুব লিমিটেড অ্যামাউন্ট অফ মুভমেন্ট হয়। এই মুভমেন্ট গুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এবং আরেকটা পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। হ্যাঁ, এই দুই ধরনের মুভমেন্ট রয়েছে। সো বাকেট হ্যান্ডেল মানে খেয়াল করে দেখুন, এই ছবিটা দেখেন, আমরা জানি যে একটা ঝুড়ি বা একটা বালতির যে হ্যান্ডেলটা থাকে, তাকে এপার 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 এবারে মুভমেন্ট করা যায়, মানে এই এভাবে মুভ করা যায় লাইক দ্যাট। এই জায়গাটি খেয়াল করুন, দিস ইজ দ্য হ্যান্ডেল অফ দিস বাকেট, এবং এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে আপনি এইদিকে মুভ করাবেন, তারপর আবার ঘুরিয়ে দিকে মুভ করাবেন, এইভাবে মুভমেন্ট করানো পসিবল। সো এইরকম একটা মুভমেন্ট আমাদের থোরাসিক ক্যাভিটিতে পসিবল। খেয়াল করে দেখেন আমাদের এই চেস্ট ক্যাভিটি লাইক এ বাকেট, মানে একটা ঝুড়ির মতো বা বালতির মতো। এই ঝুড়ির দুই পাশে মানে রাইট এন্ড লেফটে দেখেন দুইটি চেস্ট ওয়াল রয়েছে, যার মধ্যে রিবস রয়েছে। সো রিবস গুলো আপ এন্ড ডাউন মুভ করতে পারবে, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন মুভমেন্ট মানে তো বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। তাহলে এই ছবিটি যদি খেয়াল করুন, দিস ইজ দ্য বাকেট অর দা ঝুড়ি যেটা বললাম, এবং তার হ্যান্ডেল। তাহলে দেখেন যখন রিবস এর ইনিশিয়াল পজিশন ছিল এইরকম, এখন এই রিবসটাকে যখন আমি এলিভেট করব, দিস ইজ দ্য রিবস, দিস ইজ দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য রিবস বিফোর এলিভেশন, এইটা। এবং তখন আমাদের চেস্ট ওয়ালের পজিশন ছিল এই। তার মানে যখন ইনিশিয়াল পজিশনে রয়েছে উইদাউট দ্য মুভমেন্ট অফ দ্য রিব, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এখনো শুরু হয় না, এইটা হচ্ছে রিবস এর পজিশন, এবং সেই সময় আমাদের থোরাসিক ওয়াল এই লেভেলে রয়েছে। সো এখন যখন রিবটা যখন এলিভেট হবে, তার মানে বাকেট অফ দা থোরাসিক ক্যাভিটি যখন এলিভেট হবে, তখন এই রিবসটা তার পজিশন নিয়ে আসবে এই পজিশন, ডট ডট লাইন পজিশনে। তখন আমাদের চেস্ট ওয়াল এক্সপানশন হয়ে ল্যাটারাল এক্সপানশন হয়ে সরে যাবে, এতখানি রাস্তা সরে যাবে। দিস ইজ দ্য ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য রিবস ডিউ টু বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, কারণ এই ঘটনাটি পেডিয়াট্রিক এজ গ্রুপে হবে না, যার কারণে তাদের চেস্ট এক্সপানশন হয় না। তাহলে এডাল্ট রিবের একটা মুভমেন্ট আমরা পেলাম, যেটা আপ এন্ড ডাউন মুভ করতে পারে, রিবস গুলো আপ এন্ড ডাউন মুভ করতে পারে। রিবস যখন ডাউন থেকে আপের দিকে যায় তখন তার ল্যাটারাল এক্সপানশন হয়, তার ল্যাটারালি চেস্ট ওয়াল এক্সপান্ডেড হয়, তার মানে চেস্ট ক্যাভিটি ইজ ল্যাটারালি এক্সপান্ডেড হয়। তাহলে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এটা রিবস এর মুভমেন্ট, যেটা আপ এন্ড ডাউন মুভমেন্ট লাইক দ্য বাকেট অফ এ বাস্কেট। তাহলে এই যে হ্যান্ডেল অফ দ্য বাস্কেট, বা একটা বাস্কেটের হ্যান্ডেল যেমন মুভ করে, ঠিক ওই রকম ভাবে আপ এন্ড ডাউন যদি মুভ করে আমাদের রিবস গুলো, তাহলে দেখা যাবে যে দ্য ল্যাটারাল এক্সপানশন অফ দ্য চেস্ট ক্যাভিটি ইজ ইনক্রিজড। এটা মুভমেন্ট পসিবল। সেকেন্ড একটা মুভমেন্ট যেটাকে বলে পাম্প হ্যান্ডেল। পাম্প মানে আমরা বুঝি যে চাপ কল।
তো যারা আমরা তো সবাই ঢাকা শহরে চাপ করলে আপনি খুব দেখতে পাবেন না, গ্রামের ছেলেরা খুবই অভ্যস্ত এটা দেখতে। তাহলে আমাদের টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলে যে মুভমেন্টটা করি আমরা, সো এই যে আপ এন্ড ডাউন, দিস ইজ দ্য টিউবওয়েল। হ্যাঁ, এই টিউবওয়েল দেখেন এখানে একটা মুভমেন্ট রয়েছে, আপ এন্ড ডাউন মুভ করতে হয় তখনই পানিটা বের হয়। তাহলে এখানে আপ এন্ড ডাউন কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, ল্যাটারাল না কিন্তু। তাহলে এখানে আগেরটা আমরা মুভমেন্ট করেছিলাম ল্যাটারাল ওয়াল অফ দ্য চেস্টের মুভমেন্ট করেছিলাম, তাহলে সেটা মুভমেন্ট করেছিলাম ওইটাও আপ এন্ড ডাউন মুভমেন্ট, সেটা ল্যাটারাল অ্যাক্সিসে। তাহলে এখন আমরা আপ এন্ড ডাউন মুভমেন্ট করবো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, তার মানে সামনে পিছনে মুভমেন্ট হবে, নট দ্য অ্যাবভ ডাউনওয়ার্ডস, ওইভাবে না, হ্যাঁ ল্যাটারাল। তাহলে এখন নর্মালি এই রিপসটা চিন্তা করেন, দিস ইজ দ্য স্টারনামের stern, যেহেতু রিবস গুলো anteriorly attached to the sternum, so this is the initial position of sternum, sternum এখনো এলিভেট করে নাই। এখন এই যে রিবসটা তখন ইনিশিয়াল পজিশন হচ্ছে রিবসের, এইটা হচ্ছে রিবসের তার ইনিশিয়াল পজিশন বিফোর এলিভেশন। এখন এই রিবসটা তার এই অবস্থান থেকে যখন এলিভেট করবে, জাস্ট দ্য পাম্পিং অফ দ্য টিউব অয়েল, তাহলে পাম্প করার মতো যখন রিবটা এলিভেট করবে, এলিভেট করে তার অবস্থানটা হয়ে গেল আপ। যখন রিবটা এলিভেট করলো তখন এই স্টারনামটা উঠে উপরের দিকে উঠে যাবে। সো স্টারনাম এলিভেট হবে ডিউ টু এলিভেশন অফ দ্য রিবস। তার মানে রিবস যখন এলিভেশন মুভমেন্ট হবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এলিভেশন হবে, তখন থোরাসিক ক্যাভিটির ল্যাটারাল এক্সপানশন হবে না, বরং ভার্টিক্যাল এক্সপানশন হবে। তার মানে উপর নিচ দেখা যাবে থোরাসিক ক্যাভিটিটা লম্বা হয়ে গেছে। তার মানে থোরাসিক ক্যাভিটি আমরা দুই ভাবে বাড়াইতে পারি, একটা হচ্ছে ল্যাটারাল এক্সপানশন বাড়াইতে পারি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সপানশন, আপ এন্ড ডাউন এক্সপানশন বাড়াইতে পারি। তাহলে ভার্টিক্যাল এক্সপানশন কখন হবে? যখন আমাদের স্টারনামটা উঁচু হবে। দেখেন বুক ভরে যখন শ্বাস নেওয়ার জন্য আপনি লম্বা করে দেন, বুকের স্টারনামটা এমনি বোঝা যায় উপরের দিকে উঠে আসে, যখন শ্বাস নিতে যায় আমরা দেখবেন যে আপ হয়ে যায়, স্টারনাম উপরের দিকে উঠে আসে। সো স্টারনাম তার অবস্থান কিছুটা লিফট আপ করবে ডিউ টু এলিভেশন অফ দ্য লিফট বাই পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। তাহলে দুটি মুভমেন্ট রয়েছে রিপসের, একটা হচ্ছে ল্যাটারালি যেটা রয়েছে আপ এন্ড ডাউন মুভমেন্ট, যেটা আমাদের ল্যাটারাল এক্সপানশন করবে, যেটা হচ্ছে বাস্কেট বা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট বলতেছে। আর এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মুভমেন্ট হচ্ছে, যার মাধ্যমে আমাদের স্টারনামটা এলিভেশন হবে, যার ফলে আমাদের ভার্টিক্যাল লেন্থ অফ দ্য থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করবে, সেটাকে বলে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। এখন এই দুইটা মুভমেন্টের কারণে আমাদের যে সুবিধাটি হয় সেটা হচ্ছে আমাদের জাস্ট ওয়ালের মধ্যে ক্যাভিটিতে স্পেস বাড়ে, স্পেস বাড়লে আমাদের ইন্সপিরেশনের সময় বেশি বেশি পরিমাণে বাতাস আমাদের ফুসফুসে বা অ্যালভিউলাতে এসে ইন করতে পারে। তাহলে এই যে মুভমেন্ট, এটাকে বলা হয় থোরাসিক রেসপিরেটরি মুভমেন্ট। তাহলে আমাদের যে থোরাসিক ক্যাভিটির মধ্যে স্পেস বাড়াইতে পারলেই সেখানে লাং এক্সপান্ড করবে, বেশি বেশি অক্সিজেন এসে ইন করবে। সো এট এনি কস্ট আপনাকে থোরাসিক ক্যাভিটির মানে স্পেস বাড়াইতে হবে। তাহলে আমরা একটা জায়গা পেলাম যেটা থোরাসিক ওয়াল ইটসেলফ থোরাসিক ক্যাভিটিকে এক্সপান্ড করে। কিভাবে করে? বাই দ্য মুভমেন্ট অফ দ্য রিবস, টু টাইপ অফ মুভমেন্ট, পাম্প হ্যান্ডেল এন্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। ইস, তাহলে এই যে মুভমেন্ট, এটাকে বলা হয় থোরাসিক মুভমেন্ট বা থোরাসিক রেসপিরেশন। এটা থোরাসিক রেসপিরেশন বলা হয়। এটা কারদের ক্ষেত্রে হবে? অ্যাডাল্টদের ক্ষেত্রে হবে। তবে এই থোরাসিক রেসপিরেশন অনেক কারণে হ্যাম্পার্ড হতে পারে, রিব ফ্র্যাকচার হয়ে গেল, অনেক ধরনের প্রবলেম হতে পারে। বাট সৃষ্টিকর্তা একটা বিকল্প ব্যবস্থা, যেহেতু আপনার রেসপিরেশন এটা লাইফের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং দিস ইজ ভেরি ভাইটাল সাইন অফ লাইফ, সো রেসপিরেশন বন্ধ রাখা যাবে না। সো আউট অফ ইওর কন্ট্রোল একটা ব্যবস্থা তিনি করে রেখেছেন, সেটা হচ্ছে আপনার থোরাসিক ওয়াল মুভ করুক বা না করুক, আপনার ব্রিদিং স্টপ হবে না, ব্রিদিং চলতে থাকবে। সেটার জন্য তিনি একটা স্পন্টিনিয়াস করে রেখেছেন, দ্যাট ইজ আ ডায়াফ্রাম। ডায়াফ্রাম এটা কন্টিনিউয়াসলি মুভমেন্ট হবে, ডায়াফ্রামের মুভমেন্ট এটা কোনো সময় স্টপ হবে না, ডায়াফ্রামের মুভমেন্ট চলতে থাকবে। সো ওটার মুভমেন্ট তার চলতে থাকবে। তাহলে এখন আমরা জানি যে পাম্প হ্যান্ডেল মুভমেন্টের মাধ্যমে আমরা, বাকেট হ্যান্ডেল মুভমেন্টের মাধ্যমে, পাম্প হ্যান্ডেল মুভমেন্টের মাধ্যমে আমরা থোরাসিক ওয়ালের ক্যাভিটি আমরা এক্সপান্ড করতে পারলাম। এখন এনাদার একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল রেসপিরেশন, যেটাকে আমরা বলি। আমরা জানি যে রেকটাস অ্যাবডোমিনাস মাসল রয়েছে এবং অ্যাবডোমিনাল আদার্স মাসল গুলো এবং ভিসেরা গুলোর মাধ্যমে আমাদের এই ডায়াফ্রামের এলিভেশন এবং ডিপ্রেশন এই জায়গাটি কন্ট্রোল হয়। তাহলে আমরা যদি দেখি যে অ্যাবডোমিনাল রেসপিরেশন কখন হবে, নরমালি ডায়াফ্রাম আপ এন্ড ডাউন করবে, ডায়াফ্রাম আপ এন্ড ডাউন করবে নরমালি, এবং সেটা হচ্ছে অ্যাবডোমিনাল রেসপিরেশন ওয়ের মাধ্যমে। আর থোরাসিক রেসপিরেটরি মুভমেন্টের মাধ্যমে থোরাসিক রেসপিরেশন যেটা হবে সেটা কন্ট্রোল বাই দ্য রিবস, এবং এখানে যে মাসল গুলো রয়েছে থোরাসিক মাসল গুলো এটা মূলত কন্ট্রোল করে। বাট অ্যাবডোমিনাল রেসপিরেশন এটা ডায়াফ্রাম কন্ট্রোল করে। তাহলে এখন চিন্তা করেন, এই যে একটা এই চেস্ট ওয়ালে যদি আমরা শেপ বলি, তাহলে এটা একটা, এই যে চেস্ট ওয়াল,
এইটা একটা শেপ যা এখনো অবলিক হয়নি। তাহলে সেই একটা বাচ্চা এজ পেডিয়াট্রিক এজ গ্রুপের একটা যদি থোরাসিক ক্যাভিটি আমরা ক্রস সেকশন নিই, তাহলে দেখা যাবে যে থোরাসিক ক্যাভিটিটা হবে এইরকম একটা সার্কুলার শেপ হবে, এবং এই রিবস গুলোর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মুভমেন্ট হবে না, এই রিবস গুলো ল্যাটারালি আপ এন্ড ডাউন মুভমেন্ট হবে না। যার কারণে দেখা যাবে যে এই বাচ্চাটি বা পেডিয়াট্রিক এজ গ্রুপের একটা চিলড্রেনদের এদের থোরাসিক রেসপিরেশন হয় না, থোরাসিক মুভমেন্ট অফ দ্য রেসপিরেশন হয় না। তাহলে এদের থোরাসিক ক্যাভিটিতে আমাদের যে লাংস এক্সপান্ড করছে আবার কমে যাচ্ছে, এই কন্ট্রোলটা করতেছে কি অ্যাবডোমিনাল রেসপিরেশনের মাধ্যমে, তার মানে ডায়াফ্রামের মাধ্যমে সেই কন্ট্রোলটা হচ্ছে। অ্যাডাল্ট যদি চিন্তা করেন, দিস ইজ দ্য অ্যাডাল্ট ম্যান, এই অ্যাডাল্ট ম্যানে যেহেতু এখন তার থোরাসিক ক্যাভিটি ম্যাচিউর হয়েছে, তার রিবস গুলো কমপ্লিট হয়েছে, এই রিবস গুলো দেখেন একটা অ্যাঙ্গেল করে এইভাবে ঘুরে গেছে। সো তার রিবস গুলো এইভাবে অবলিকলি, এই বরাবর দিয়ে অবলিকলি ঘুরে গেছে। সো এই রিবস এর এখন মুভমেন্ট পসিবল, যেহেতু রিবস গুলো হরাইজন্টাল না এবং রিবস গুলো অ্যাঙ্গেল করে থাকে। সো এই রিবস গুলো আপ এন্ড ডাউন মুভমেন্ট করবে, এই রিবস গুলো অ্যান্টেরোপোস্টার মুভমেন্ট করবে। সো এই অ্যাডাল্ট ব্যক্তির রেসপিরেশন হবে thoracic respiration. But pediatric age group thoracic respiration is not possible due to the underdeveloped condition, that is ribs রয়েছে horizontal এবং not oblique এবং angulation নাই। তাহলে আপনাদের যদি একটা কমন কনসেপশন যদি দিই, তাহলে দেখেন এখন যখন এই মানুষটাই যখন অ্যাবডোমেনের মধ্যে প্রেসার কন্টিনিউয়াসলি এক্সেসিভ থাকবে, মানে ডায়াফ্রামের মুভমেন্ট যখন থামাই দেওয়া হবে, এটা মানে অ্যাবডোমিনাল রেসপিরেশন যখন থামাই দেওয়া যাবে, কেমন হতে পারে? একটা হতে পারে যে আপনি একটা পেশেন্টের অপারেশন করেছেন, একটা মানে আই মিন দা অপারেশন না, ওটা পরে বলে, তার আগে যেটা বলি অ্যাডাল্ট পেশেন্টের কথা যদি চিন্তা করি, এটা অ্যাডভান্স স্টেজ অফ দ্য প্রেগনেন্সির অ্যাডভান্স স্টেজে আছে। তাহলে লেট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সি একদম শেষের দিকে বাচ্চাটা পেটের মধ্যে বিশাল জায়গা দখল করে রাখে ফিটাসটা, যার কারণে ডায়াফ্রামটা বেশি মুভ করতে পারে না। আর নিচের দিকে তো অ্যাবডোমিনের মধ্যে তো জায়গা কম, সো অ্যাবডোমিনাল ভার্টিক্যাল হাইট তো বেশি, মানে ক্যাভিটির মধ্যে ভার্টিক্যাল হাইটটা নামতে পারে না নিচের দিকে, ডায়াফ্রাম নিচের দিকে বেশি নামতে পারে না। সো যারা প্রেগনেন্ট লেডি এবং অ্যাডভান্স স্টেজে আছেন, তাদের দেখা যাবে যে অ্যাবডোমিনাল রেসপিরেশন বা মুভমেন্টটা কম হয়, এবং তাদের দেখা যায় থোরাসিক রেসপিরেশন হয়। এবং দেখবেন অ্যাডাল্টদের ক্ষেত্রে বোথ দ্য রেসপিরেশন থোরাসিক এন্ড অ্যাবডোমিনাল দুটোই হয়, যেহেতু প্রেগনেন্ট লেডি অ্যাডভান্স স্টেজে তার থোরাসিক রেসপিরেশন হচ্ছে এবং অ্যাবডোমিনাল রেসপিরেশন হাইলি ডিমিনিশড, সেই সব মানুষদের দেখবেন যে শ্বাসকষ্ট হয়, এবং প্রেগনেন্সির লেটার স্টেজে দেখবেন শ্বাসকষ্ট হয়, ব্রিদিং ডিফিকাল্ট হয়, বিকজ টু পার্টস এর মধ্যে ওয়ান পার্ট অফ রেসপিরেশন ইজ অবলিটারেটেড অথবা অমিটেড, যার কারণে তার রেসপিরেটরি স্ট্রেস হয়, শ্বাসকষ্ট হয়। তাহলে দেখেন আপনার যদি একটা কুইজ বলি, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, যে ল্যাটারাল এক্সপানশন অফ চেস্ট অকার বাই হুইচ মুভমেন্ট অফ রিপ। তাহলে আমরা যদি বলি যে এক্সপানশন দুই রকম, চেস্ট ওয়াল এক্সপানশন দুইটা, একটা হচ্ছে ল্যাটারাল এক্সপানশন হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সপানশন। সো ল্যাটারালি চেস্ট ওয়াল এক্সপান্ড করবে, ল্যাটারালি এক্সপান্ড করবে কোন মুভমেন্ট দিয়ে? পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এন্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, মুভমেন্ট দুইটা। এই কনসেপশন গুলো একদম মাথার মধ্যে ক্লিয়ার রাখবেন যে কোন মুভমেন্টে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, পাম্পিং করবে, উপরে নিচে ওঠানামা করবে। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট জাস্ট ঝুড়ির মতো, ঝুড়ির হ্যান্ডেলের মতো, বাস্কেটের হ্যান্ডেলের মতো, সো আপ এন্ড ডাউন করতেছে ল্যাটারালি, সো তার ল্যাটারাল এক্সপানশন হবে। ইয়েস। তাহলে রেসপিরেশন সম্পর্কে যদি আমরা বলি, রেসপিরেশন ইজ টু টাইপস, অ্যাবডোমিনাল রেসপিরেশন এবং একটা থোরাসিক রেসপিরেশন। অ্যাবডোমিনাল রেসপিরেশন, থোরাসিক রেসপিরেশনে খেয়াল করুন, থোরাসিক রেসপিরেশন কোনটাকে বলবো, ইন অ্যাডাল্ট রিবস গুলো ম্যাচিউর হয়ে যায় এবং রিবস গুলো অবলিকলি থাকে, সো পাম্প এন্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট অফ রিবস এখানে পসিবল হয়, যার কারণে অল্টারনেটিভলি ইনক্রিজ এন্ড ডিক্রিজ দ্য ডায়ামিটার অফ দ্য থোরাক্স, বোথ দ্য ডায়ামিটার, একটা হচ্ছে তার অ্যান্ট্রোপোস্টার ডায়ামিটার, সরি ভার্টিক্যাল ডায়ামিটার, এবং তার lateral diameter, both the diameter is increased. এরপরে যদি আমরা অ্যাবডোমিনাল রেসপিরেশন সম্পর্কে বলি, অ্যাবডোমিনাল রেসপিরেশন মূলত ইট ইজ ভার্টিক্যালি, দ্যার ইজ ভার্টিক্যাল মুভমেন্ট হবে। সো চিলড্রেনদের ক্ষেত্রে যে প্রবলেমটি হয়, রিবস গুলো হরিজন্টাল থাকে এবং তাদের ক্রস সেকশন দেখা যাবে কেসটা সার্কুলার থাকে, এই রিবস গুলো এত বেশি মোবাইল হয় না। সো রেস্ট্রিক্টেড অ্যান্টেরো পোস্টেরিয়র অর সাইড টু সাইড এক্সপানশন, তাদের সাইড টু
সাইড এক্সপানশনটা রেস্ট্রিক্টেড হয়। এটা রেস্ট্রিক্টেড হওয়ার কারণে দেখা যাবে যে থোরাসিক রেসপিরেশন এখানে থাকে না। নো সেন্স অফ দ্য ডায়ামিটার বাই থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির মধ্যে থোরাসিক মুভমেন্ট দিয়ে কোনো ডায়ামিটার চেঞ্জ হয় না। সো রেসপিরেশন ইজ মোস্টলি অ্যাবডোমিনাল। পেডিয়াট্রিক এজ গ্রুপে রেসপিরেশন ইজ মোস্টলি অ্যাবডোমিনাল। এবং যদি ইনফ্যান্টের কথা চিন্তা করেন, আরো ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তাদের দেখা যাবে যে শুধুমাত্র ডায়াফ্রামের মুভমেন্টের কারণে তার রেসপিরেশন হয়। সো কোনো কারণে যদি ডায়াফ্রাম প্যারালাইসিস হয়, হি অর শি উইল বি গান। তার মানে তাকে লাইফ আর টেকানো যাবে না। সো যদি ইনফ্যান্টের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ডায়াফ্রামের মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি ডায়াফ্রামকে ইরিটেট করা যাবে না। এখন যদি চিন্তা করেন যে চিলড্রেনের ক্ষেত্রে, আপনি একটা বাচ্চারা অপারেশন করছেন, অ্যাবডোমিনাল সার্জারি করছেন, অ্যাবডোমিনাল সার্জারি করলে কি হবে? অ্যাবডোমিনে পেইন হবে। তাহলে অ্যাবডোমিনে পেইন হলে কি ডায়াফ্রাম তখন ইরিটেশন হবে, তখন ডায়াফ্রামের মুভমেন্ট কমে যাবে। চেষ্টা করবে সে মুভ না করার, কারণ বাচ্চাদের তো পেইন হইলে সে তোর মুখে বলতে পারবে না। সো দেখা যাবে তার রেসপিরেশন কম নিচ্ছে। তাহলে দেখা যায় যে আপ টু 2 ইয়ার্স আফটার বার্থ, জন্মের 2 বছর বয়স পর্যন্ত, রেসপিরেশন ইজ অলমোস্ট এন্টায়ারলি অ্যাবডোমিনাল। যখন অ্যাবডোমিনাল সার্জারি করা হয়, পেন এটা যেটা করবে, পেন কমাই দেবে। অ্যাবডোমিনাল ওয়ালের মুভমেন্ট কমলে অ্যাবডোমিনাল ভিসেরা গুলো মুভ করবে না। মুভ না করলে ডায়াফ্রাম তার নিচের দিকে নামতে পারবে না। ডায়াফ্রাম না নামলে কি হবে? যেহেতু অনলি তার ভার্টিক্যাল হাইটই বাড়ে, ভার্টিক্যাল লেন্থ অফ দা থোরাসিক ক্যাভিটি কমে যাবে। যেহেতু তার ল্যাটারাল এক্সপানশন হয়নি, সো ব্রিদিংটা তার ডিফিকাল্ট ব্রিদিং হবে, লেস ব্রিদিং হবে। ব্রিদিং যখন কম, গুলো এয়ার অ্যালভিউলাস গুলো কোয়ালেস করবে, সো অ্যাটেলেক্টেসিস ডেভেলপ করবে এবং ফ্রিকোয়েন্টলি নিউমোনিয়া ডেভেলপ করে। সো পেডিয়াট্রিক এজ গ্রুপে দেখবেন যে ছোট বাচ্চাদের যদি এইরকম হয় যে পেটে কোনো ইনফেকশন থাকে বা অ্যাবডোমিনাল কোনো সার্জারি করা হয়, যেহেতু রেসপিরেশন কম নাই, তাহলে তাদের খুব ঘন ঘন নিউমোনিয়া ডেভেলপ করে। এবং বাচ্চাদের নিউমোনিয়া ডেভেলপমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট কজ যে তাদের রেসপিরেটরি প্রবলেম হয়। দেখবেন বাচ্চাদের আরো অনেক কারণে অনেক সময় নিউমোনিয়া হয়, কারণ বাচ্চাদের রেসপিরেটরি মুভমেন্টই তো একটা, ইট ইজ আ ডায়াফ্রামেটিক মুভমেন্ট। যেহেতু থোরাসিক ওয়াল এক্সপানশন হয় না, সো তাদের রেসপিরেশন সবসময় কম্প্রোমাইজড থাকে। এই জন্য বাচ্চাদের নিউমোনিয়া রেট মোর দেন দ্য অ্যাডাল্ট আফটার অ্যাবডোমিনাল সার্জারি। আবার দেখেন প্রেগনেন্সির সময়, ডিউরিং প্রেগনেন্সি ইন ওমেন, প্রেগনেন্সির সময় যে ঘটনাটি ঘটে, দেখেন অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সিতে ডায়াফ্রাম ডিসেন্ড করতে পারে না, কারণ ডিসেন্ড তাকে প্রিভেন্ট করে বাই দ্য ফিটাস। সো ডিসেন্ড করতে না পারার কারণে তার অ্যাবডোমিনাল রেসপিরেশন, এখানে অ্যাবডোমিনাল রেসপিরেটরি মুভমেন্ট ইজ লস্ট, শুধুমাত্র থোরাসিক রেসপিরেশন হয় এবং এই জন্য তার শ্বাসকষ্ট হয়। সো প্রেগনেন্ট লেডিকে যদি আপনি আবার চিৎ করে শোয়াই দেন, শোয়াই দিলে কি হবে? তার বাচ্চাটা আরো উপরে ঠেলা মারবে, তখন তার ডায়াফ্রাম আরোই ডিসেন্ড করবে না। এই জন্য প্রেগনেন্ট লেডি যদি শুয়ে থাকে, তাহলে তার শ্বাসকষ্ট বাড়বে। এই জন্য দেখবেন মায়েরা বাচ্চা পেটে একদম শেষের দিকে ঘুমাইতে পারে না, শুইতে পারে না, সে প্রপটপ হয়ে থাকে, বসে থাকে, সারা রাত জেগে থাকে, কারণ শুইতে গেলেই তার শ্বাসকষ্ট বাড়ে। একটি মজার জিনিস সেটা হচ্ছে হিক্কাপ। আমাদের এক্সপেরিয়েন্স এটা অনেক আছে যে হিক্কাপ খুব কমন একটা বিষয়, হিক্কাপ হয়। এবং হচ্ছে নাটক সিনেমাতে হিক্কাপ নিয়ে অনেক কথা আছে। তো হিক্কাপটা মূলত এটা কিন্তু ইনভলান্টারি, এটা অ্যাকচুয়ালি ডায়াফ্রামে যদি ইনভলান্টারি স্পাজমোডিক মুভমেন্ট হয়, হিক্কাপ হয় মূলত ডায়াফ্রামের কারণে। তাহলে ডায়াফ্রামে যদি কোনো ইনভলান্টারি কন্ট্রাকশন হয় ডিউ টু এনি কজ, কোনো ইরিটেশন হতে পারে, বিভিন্ন কারণে নার্ভাস ইরিটেশন হতে পারে, অথবা কোনো আহ, মানে যে কোনো যেটা ট্রমা হলো, তাহলে ডায়াফ্রামে যদি স্পাজমোটিক ইনভলান্টারি কন্ট্রাকশন হয়, তাহলে কি হিক্কাপ ডেভেলপ করবে। অবশ্যই আমাদের গ্লোটিসটা ইনট্যাক্ট থাকতে হবে। এখন দেখেন কি কি কজ হতে পারে। গ্যাস্ট্রিক ইরিটেশনের কারণে হতে পারে। অ্যাসিডিটি যাদের প্রবলেম আছে খুব বেশি, তাদের দেখা যায় যে হিক্কাপ হয়। খাবার খাইতে বসে অনেকে অনেক কথা বলা শুরু করে, তখন হিক্কাপ হয়ে যায়, কারণ খাওয়ার সাথে সাথে বাতাস ঢুকে, বাতাস ঢুকলে ওখানে স্টমাকে ওখানে এটা ইরিটেশন করবে। তারপর দেখুন ফ্রেনিক নার্ভ যেটা ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, সেটা যদি কোনো কারণে ইরিটেশন হয় বা ফেরিক নার্ভে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে হিক্কাপ হয়। এছাড়াও কিছু মেটাবলিক কন্ডিশন রয়েছে এবং একটি ইম্পর্টেন্ট কজ যেটা হিস্টেরিয়া। আপনারা যারা ইন্টার্নির সময় দেখেছেন, হিস্টেরিয়া পেশেন্ট একটাই কমপ্লেন নিয়ে আসছে, সে সিভিয়ার হিক্কাপ নিয়ে আসছে, আর কোনো প্রবলেম নাই। সো হিক্কাপ ইজ এ সাইকোলজিক্যাল প্রবলেম টু। থোরাসিক ক্যাভিটির মধ্যে আমরা যদি চিন্তা করি, দিস ইজ দ্য থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি দেখেন একটা বিশাল জায়গা ডোম অফ দ্য ডায়াফ্রাম দিয়ে দখল করে আছে। সো এই ডায়াফ্রামের মুভমেন্ট থোরাসিক ক্যাভিটিকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। এই ডায়াফ্রামটা যখন ডিসেন্ড করে নিচের দিকে নামবে, এই ডায়াফ্রাম, দিস ডায়াফ্রাম যখন নিচের দিকে ডিসেন্ড
করে নামবে তাহলে থোরাসিক ক্যাভিটি অনেক বড় হবে, আবার যখন অ্যাসেন্ড করবে উপরের দিকে থোরাসিক ক্যাভিটি খুব ছোট হয়ে যাবে। সো দিস মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেসপিরেশন। অ্যানাদার একটা বিষয় খেয়াল করেন যে আমাদের চেস্ট ওয়াল, দিস ইজ এ ল্যাটারাল এক্সপানশন, তার মানে দুই দিকে টান দিচ্ছে, মানে ল্যাটারালি চিন্তা করে ল্যাটারাল এক্সপান্ড হয়। সো আমি যদি আমার এই শোল্ডার জয়েন্টকে যদি কাছাকাছি নিয়ে আসি, তার মানে স্ক্যাপুলাকে যদি আমার বুকের কাছে চেপে ধরি, দুই হাতকে বুকের কাছে চেপে ধরি, তাহলে আমার চেস্ট ওয়ালের এক্সপানশন কমে যাবে। সো স্ক্যাপুলা যদি মিডিয়াল বর্ডারটা চেস্টের আরো কাছাকাছি আসে, তার মানে অ্যাডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট করেন, তাহলে আমাদের ল্যাটারাল এক্সপানশন অফ দ্য চেস্ট কমে যাবে। তাহলে এটা যদি আপনি অ্যাবডাকশন করেন তাহলে ল্যাটারাল পিঠে এইরকম হাত দিয়ে লিনিং ফরওয়ার্ড হয়, এইরকম একটা পজিশন। এটা খুব বড় প্রবলেম, হ্যাঁ ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, তাহলে যেটা আমি বলছিলাম যে দেখবেন শ্বাসকষ্টের রোগীগুলো যেটা করে সে বসে থাকার চেষ্টা করে, আরেকটা যেটা করে সে তার চেস্ট ওয়ালকে এক্সপানশন করার চেষ্টা করে, ল্যাটারাল এক্সপানশন অফ দ্য চেস্ট ওয়াল যেন ইনক্রিজ করে, সেটা যে ট্রাই করে, কিভাবে করে সেটা আমরা দেখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের অ্যাসেন্ড এন্ড ডিসেন্ডের সাথে আমাদের অনেক অনেক কিছু রিলেটেড। এখন যদি আমরা এখানে একটু খেয়াল করেন ডায়াফ্রামের বিভিন্ন সময় বিভিন্ন পজিশন থাকতে পারে। এই পজিশনে ডায়াফ্রাম কি করবে, আমরা জানি যে সিটিং পজিশনে আমাদের অল দ্য অ্যাবডোমিনাল ভিসেরা গুলো নিচের দিকে নেমে থাকবে ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির কারণে এটা উপরের দিকে উঠে না, নিচের দিকে নেমে থাকছে। সো ডায়াফ্রাম কি করবে, ডায়াফ্রামটা ডিসেন্ড করে থাকবে। তার মানে সিটিং পজিশনে দেখেন ডায়াফ্রামটা ডিসেন্ড করে আছে, ঠিক। দিস ইজ দ্য ডিসেন্ডিং পজিশন দ্য ডায়াফ্রাম। তারপরে দেখেন স্ট্যান্ডিং পজিশন, দিস ইজ দ্য স্ট্যান্ডিং পজিশন। এইটা ডায়াফ্রামটা স্ট্যান্ডিং করলে আমাদের অ্যাবডোমিনাল যে মাসকুলেচার এবং পেছনের দিকে যে মাসকুলেচার, এই মাসকুলেচার গুলো অ্যান্টি গ্র্যাভিটি মাসকুলেচার গুলো অ্যাক্টিভেট হয়, এবং এই সময় মুভ তারা মানে অ্যাকশনে চলে যায়। দেখা যাবে যে এই সময় ডায়াফ্রামের পজিশনটা একটু আপ হবে, তার মানে সিটিং পজিশন একরকম ছিল, স্ট্যান্ডিং পজিশন একটু আপ হয়ে যায়। এখন পেশেন্টটা শুয়ে পড়া মাত্রই তার গ্র্যাভিটি এলিমিনেট হয়ে গেছে। সো এখন দেখে ডায়াফ্রামের পজিশন একেবারে হাই আপ। দিস ইজ দ্য লাইং পজিশন অফ দিস পেশেন্ট, দিস ইজ দ্য হাই আপ অফ দ্য ডায়াফ্রাম। তার মানে ডায়াফ্রামে তিনটা পজিশন পেলাম। সিটিং পজিশনে বেস্ট পজিশন নিচের দিকে আছে, স্ট্যান্ডিং পজিশনে একটু আপ, এন্ড লাইং পজিশনে হাই আপ অফ দ্য ডায়াফ্রাম। এখন এই লোকটা যদি রেসপিরেশন নিতে চেষ্টা করে, তাহলে দেখেন তাকে কতটুকু জায়গার মধ্যে রেসপিরেশন নিতে হবে, এই যে ডায়াফ্রাম হাই আপ হয়ে আছে। তো এই লাইং পজিশনে পেশেন্টকে খুব বেশি মাস মোর ইফোর্ট দিতে হয় টু হ্যাভ এ ল্যাটারাল এক্সপানশন দ্য চেস্ট ওয়াল। তাহলে যেহেতু তার ভার্টিক্যাল নিচের দিকে বেশি নামছে না, সো ল্যাটারাল এক্সপানশন করতে হয়, তখন তাকে বেশি এক্সারশন করতে হয়, যার কারণে তার শ্বাসকষ্ট বা ডিফিকাল্টি আরো বাড়ে। তাহলে আমরা যদি দেখি ভ্যারিয়েবল পজিশন অফ দ্য ডায়াফ্রাম অ্যাকর্ডিং টু হাইট, সিটিং পজিশনে ডায়াফ্রাম থেকে লোয়েস্ট পজিশনে এবং অ্যালাউ ম্যাক্সিমাম ভেন্টিলেশন, ম্যাক্সিমাম এরিয়া ফর লাং এক্সপানশন, ইট ইজ দ্য বেস্ট পজিশন। এন্ড দ্য সুপাইন পজিশন দেখা যাবে ডায়াফ্রাম থেকে হাইস্ট পজিশন এবং এক্সট্রিমলি আনকমফোর্টেবল পজিশন ফর ব্রিদিং ডিফিকাল্টি পেশেন্ট। এখন অ্যাজমা রুগী দেখবেন সে তার মতো একটা অ্যাডপ্ট করতে পারে। সে কি করে, মোস্ট কমফোর্টেবল পজিশন ফর অ্যাজমা পেশেন্ট, সে সিটিং আপ, সে বসে থাকে, সে কিন্তু ঘুমায় না, শুয়ে থাকে না, বসে থাকে, একটু লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে থাকে। এবং আরটা যেটা করে ফিক্সিং দ্য আর্ম, সে আর্মটাকে ফিক্স করে, কারণ আর্মটা যখনই ফিক্স হয়ে যাবে, তার স্ক্যাপুলা যখন ল্যাটারাল মুভমেন্ট হবে, তখন দেখা যাবে যে তার চেস্ট ওয়ালের এক্সপানশনের জন্য অনেক বেশি জায়গা পাবে। সো অ্যাজমা পেশেন্ট, ডিসনিয়া, ব্রিদিং ডিফিকাল্টি পেশেন্ট তার নিজস্ব পজিশন শোয়াই দেন, সে শুয়ে থাকতে পারবে না, সে লাফ দিয়ে উঠে পড়বে, বসে পড়বে। তাহলে ব্রিদিং ডিফিকাল্টি পেশেন্ট কখনোই সিটিং, লাইং পজিশন ইজ নট গুড ফর হিম, স্ট্যান্ডিং পজিশন ইজ অলসো নট গুড ফর হিম, তার জন্য বেস্ট পজিশন সিটিং। সো এটা যদি কুইজ ফেস করেন, এটা অ্যান্সার কি হবে, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট পজিশন ফর ইজি ব্রিদিং? একজন কমেন্টস করছেন ইন্টারাপ্টেড, সাউন্ড ক্লিয়ার না। থ্যাংক ইউ। হ্যাঁ, মাঝখানে ডাক্তার সাদিয়া সাবরিনা, আসলে ওই সময় মাঝখানে ইন্টারনেট হারিয়ে গেছিল, যার কারণে সাউন্ড ক্লিয়ার ছিল না। দেন অ্যাগেন রিকানেক্টেড। ওকে।
হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট পজিশন ফর ইজি ব্রিদিং? যে কোনো মানুষের জন্য, আমার আপনার সবার। খেয়াল করে দেখবেন যারা মোটা মানুষ, অনেক বেশি হেলদি অবেজ পারসন এক কথায়, তারা কিন্তু চিত হয়ে মানে ভালো করে আরাম করে ঘুমাইতে পারে না। কারণ তাদের এই শুইতে যেও কষ্ট হয়। বসে থাকা অবস্থায় প্রবলেম হয় না, হাঁটতে গেলেও প্রবলেম হয় না, অনেকেরই বিছানায় শুইলেই তার শ্বাসকষ্ট হয়। এটা একটা ইম্পর্টেন্ট কারণ যে তার ডায়াফ্রাম তখন হাই আপ পজিশনে থাকে, লো পজিশনে থাকে না। এবং অনেকে ঘুমের মধ্যে শ্বাসকষ্টের কারণে লাফ দিয়ে উঠে বসে শ্বাসকষ্ট রিলিফ করে। So which one is the best position for easy breathing? It is of course the position is sitting position, not the lying. স্টারনাম সম্পর্কে যদি বলি, তাহলে স্টারনামে আমরা জানি, স্টারনামের বেসিক অ্যানাটমি সম্পর্কে আমরা জানি। স্টারনামের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। আমরা জানি যে আমরা যখন বায়োপসি, বোন ম্যারো বায়োপসি করতে হয়, বোন ম্যারো বায়োপসি সাইট হচ্ছে আমাদের আইলিয়াক ক্রেস্ট থেকে বোন ম্যারো বায়োপসি করা যেতে পারে, এটা স্টারনাম থেকে করা যেতে পারে। একদম যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে স্টারনাম থেকে বোন ম্যারো বায়োপসি করা হয় না, কারণ হচ্ছে এর কর্টিক্যাল পার্টটা থিনিং থাকে, যার কারণে ইনজুরি চান্স বেশি থাকে। সো অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে স্টারনাম থেকে স্টার্নাল পাংচার করা পসিবল। স্টারনামের একটি ক্লিনিক্যাল কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে, সেটা হচ্ছে ক্লেপ্ট স্টারনাম। এটার সাথে আপনারা অনেকেই পরিচিত না। ক্লেপ্ট স্টারনাম এটা একটা পসিবিলিটি যেটা হয় অনেক সময়। আমরা জানি স্টারনামে ডেভেলপমেন্ট হয়, স্টারনাম, দিস ইজ দ্য স্টারনাম, এবং দুইটা প্লেট থেকে, রাইট এন্ড লেফট, এই দুইটা প্লেট ক্রানিওকর্ডিয়াল যে ডেভেলপমেন্ট হয়, টু স্টারনাল প্লেট ফিউজেস ইন ক্রানিওকর্ডাল ডিরেকশনে তাদের ফিউশন হয়। হোয়েন ফেইল টু ফিউজ কমপ্লিটলি দ্য মিড লাইনে যখন তাদের ফিউশনটা কমপ্লিটলি হয় না, ওই সময় দেখা যাবে যে একটা কোনো ফোরামেন থেকে থেকে যেতে পারে। সেটা স্টার্নাল ফোরামেন বলা হয়, আবার অনেক সময় ক্লেপ্টের মতো থাকে, যেটাকে বলে ক্লেপ্ট স্টার্নাম। সাধারণত ক্লেপ্ট স্টার্নাম যদি থাকে, সেক্ষেত্রে দেখা যাবে একটোপিয়া কর্ডিস থাকে হার্টের, তার একটোপিয়া, এখানে একটোপিয়া কর্ডিস থাকতে পারে ক্লেপ্ট স্টার্নামের সাথে। আরেকটি আমাদের ক্লিনিক্যাল সিনারিও যেটা আমাদের খুব ফেস করতে হয় পরীক্ষার জন্য, ফানেল সিস্ট এবং পিজিয়ন সিস্ট। সেই সাথে আরেকটি কথা, সেটা ব্যারেল সিস্ট ফর দ্য মেডিসিন ফ্যাকাল্টি, ব্যারেল সিস্ট। এই তিনটা জিনিস আমাদেরকে পরীক্ষা ফেস করতে হয়। ফানেল সিস্ট হচ্ছে ফানেলের মতো হয়ে যাবে। আমরা যদি ফানেলের কথা বলি, তাহলে ফানেল মানে দেখবেন ফানেলের মুখটা কেমন হয়, এটা কেভিটেড থাকে, কোন কেভিটির মতো হয়ে থাকে। সো ফানেল সিস্টে দেখা যাবে যে চেস্ট ওয়ালটা এখানে কম্প্রেসড হয়ে থাকবে, এন্টারোপোস্টালি কম্প্রেসড হয়ে থাকবে, স্টারনাম যেটা পুশ ব্যাক হয়ে যাবে পেছনের দিকে। এই ছবিটা খেয়াল করেন, দিস ইজ দ্য ফানেল, এইটা এটা একটা ফানেলের মতো। তাহলে ইট ইজ দ্য এন্টার ওয়াল অফ দ্য চেস্ট এন্ড দিস ইজ দ্য থোরাসিক ভার্টিব্রা, তার মানে পোস্টার ওয়াল। তাহলে দেখেন এই জায়গাতে সেটা পেয়ালার মতো, ফানেলের মতো হয়ে গেছে। দিস ইজ দ্য ডিপ্রেসড, দিস ইজ দ্য স্টারনাম পোর্শন, তার মানে এই জায়গায় ছিল স্টারনাম, দিস স্টারনাম ইজ ডিপ্রেসড। মজার ব্যাপার হচ্ছে, এরকম একটা মানুষের পেকটাস এক্সক্যাভেটারাম থাকলে প্রবলেমটা কি? প্রবলেম খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য হার্ট, এই হার্টের উপরে প্রেস করে আছে, দিস ইজ স্টারনাম। তাহলে ফানেল সিস্টেম একটা বড় প্রবলেম হচ্ছে, স্টারনাম যেহেতু কম্প্রেসড হয়ে থাকে, স্টারনাম মে কম্প্রেস দ্য হার্ট, তখন হার্ট উইল বি স্যান্ডউইচড ইন বিটুইন দ্য স্টারনাম এন্ড দ্য ভার্টিব্রা। পেছনের দিকে তো জায়গা নাই, হার্ট একদম বা ভার্টিব্রার সামনের দিকে থাকে এবং স্টারনামের পিছনের দিকে থাকে। সো স্টারনাম প্রেস করলে সে পিছনে চাপ খেয়ে যাবে, ভার্টিব্রার সাথে চাপ খাবে। সো হার্ট মে বি কম্প্রেসড বাই ফানেল সিস্ট। এইটা একটা মানে ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারেঞ্জ করতে পারে। সো দ্য ফানেল সিস্ট অথবা পিজিয়ন পেকটাস এক্সক্যাভেটাম, যেটা এইটাতে যে প্রবলেমটা হয়, প্রবলেমটা হচ্ছে যে কম্প্রেস দ্য হার্ট, ইট মে কম্প্রেস দ্য হার্ট। ওকে। পিজিয়ন চেস্ট মানে একেবারে কবুতরের চেস্টের মতো। কবুতর তো আপনারা অনেকেই দেখেছেন, দেখবেন একদম মানে উঁচু হয়ে প্রবর্ধনের মতো নিচের দিকে নেমে আসে। এবং এটার সাথে আরেকটা জিনিসের উদাহরণ দেওয়া হয়েছে, যেটা নৌকায় দেখবেন, নৌকার সামনের পোর্শনের নিচের দিকে যদি খেয়াল করেন, যেটা পানির দিকে থাকে যে সার্ফেসটা, কেমন দেখবেন একদম পিজিয়নের মতো, কবুতরের বুকের মতো ওইভাবে একদম নিচের দিকে নেমে আসে, যেটা পানি কেটে পানির ভিতর দিয়ে চলে যেতে পারে, পানির উপর দিয়ে চলে যেতে পারে। সো পিজিয়ন চেস্ট পেকটাস কারিনেটাম, এটা চেস্ট ইজ কম্প্রেসড ফ্রম সাইড টু সাইড, নট ইন অ্যান্টেরোপোস্টারলি না, এখানে সাইড টু সাইড কম্প্রেশন হয়। সো স্টারনাম প্রজেক্টস ফরওয়ার্ডস এন্ড সাইড টু সাইড রিবসে চাপ খেয়ে স্টারনাম চলে যাবে সামনের দিকে, এবং দেখতে বোর্ডে সেই নীলের মতো মনে হবে। দিস ইজ দ্য পিজিয়ন চেস্ট, দিস ইজ দ্য স্টারনাম, ইট ইজ কম্প্রেসড সাইড টু সাইড। সো স্টারনাম এখানে দেখেন কিভাবে কনভেক্স হয়ে গেছে, আগেরটা ছিল স্টারনাম কনকেভিটি, এখন স্টারনামের কনভেক্সিটি। দিস ইজ দ্য পিজিয়ন চেস্ট, যেখানে স্টারনাম চলে যাবে সামনের দিকে এবং দের ইজ কনভেক্সিটি অফ দ্য স্টারনাম, এটাকে বলে পিজিয়ন চেস্ট।
সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিব ফ্র্যাকচার নিয়ে আমরা কথা বলবো, এবং এরপরে আমরা কথা বলবো আমাদের সার্ভাইকাল লিভস নিয়ে বলবো, এবং সেই সাথে সেফটি ট্রায়াঙ্গল অফ দ্য থোরাসিক চেস্ট ওয়াল এটা নিয়ে আমরা কথা বলবো। সো রিব ফ্র্যাকচার এটা ভেরি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। রিব ফ্র্যাকচার মেইনলি হয় যে অ্যাঙ্গেল অফ দ্য রিবস, এটাকে বলা হয় উইকেস্ট পয়েন্ট অফ দ্য রিবস। সাধারণত বাচ্চাদের দেখবেন রিব ফ্র্যাকচার হয় না, কারণ এদের খুব ইলাস্টিক থাকে, ফ্লেক্সিবল থাকে, এবং যেহেতু অ্যাঙ্গেলটা এখানে ডেভেলপ হয় না, যার কারণে বাচ্চাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে রিব ফ্র্যাকচার হয় না। বাট অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাঙ্গেল যেখানে অ্যাঙ্গুলেশন হয়েছে সেটা খুব উইক পয়েন্ট অফ দ্য রিবস, এবং সেখানে ফ্র্যাকচার হওয়া পসিবল। এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিবস, প্রথম যে দুইটা রিবস, এটা আলটিমেটলি গার্ডেড বাই, একদম কাভার্ড বাই দ্য ক্লাভিকল। ক্লাভিকলের নিচে থাকে বলে ক্লাভিকল একেবারে মাথা পেতে সব বাধা বিপত্তিগুলো নিয়ে নেয়। সো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিব এটা ইউজুয়ালি কোনো ট্রমা ফ্র্যাকচার হয় না, কারণ তার আগে ক্লাভিকল ফ্র্যাকচার হবে। এবং সৃষ্টিকর্তা এখানে অনেক মানে বলা যায় যে অনেক থিঙ্কিং করে এই বিষয়টি হয়তো তৈরি করেছেন, যে ক্লাভিকুলার নিচে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে, সাবক্লাভিয়ান ভেইন, সাবক্লাভিয়ান আর্টারি, যাদের অবস্থান ফার্স্ট রিবের জাস্ট উপরে। সো যদি ফার্স্ট রিবের ইনজুরি হতো তাহলে প্রথমে ইনজুরি হয়ে যেত সাবক্লাভিয়ান ভেইন আর্টারি, এগুলো ইনজুরি হওয়ার চান্স ছিল, দ্যাট ইজ দ্য ভাইটাল স্ট্রাকচার ফর দ্য আপার এক্সট্রিমিটি। এই জন্যই মনে হয় তিনি এখানে ক্লাভিকল একটা গার্ড দিয়ে রাখছেন, যেটা আমাদের জন্য আবার অবশ্য বিউটি বোন হিসেবে কাজ করে। সো ফার্স্ট এন্ড সেকেন্ড রিব, এই দুটো রিব ইট ইজ প্রোটেক্টেড বাই দ্য ক্লাভিকল, সো এখানে লিস্ট ফ্র্যাকচার হয়। এবং লাস্টের দুটো রিবস, ফ্লোটিং রিবস নাম্বার 11 এন্ড 12, এখানেও ফ্র্যাকচার খুব কম হয়। সো যদি পরীক্ষা কখনো আসে যে কোন রিবস গুলো ফ্র্যাকচার কম হয়, তাহলে অ্যান্সার হবে কি ফার্স্ট এন্ড সেকেন্ড রিবস, লাস্টে 11 এন্ড 12 রিবস। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। This is the ribs and this is the angle of the ribs. It is the adult rib. This is the angle of the ribs and this is the cartilage of the ribs. So this is the total ribs, and it is the weakest point of the ribs. Angle of the ribs is the weakest point of the ribs. ডক্টর আবু হানিফা হানিফ লিখেছেন যে নেট এখনো সমস্যা হচ্ছে। এখনো কি প্রবলেম হচ্ছে ভাই? একটু আমাকে কনফার্ম করুন এখন প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আমার মনে হয় অনেকে কনফার্ম করছেন, সাউন্ড শুনতে পাচ্ছেন। মাঝখানে আপনাদের রিভিউটা আমিও দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার এখানেও প্রবলেম হচ্ছিল। একজন একটা প্রশ্ন করেছিলেন যে ডাক্তার রিনা জিলাল, হাউ হি উইল প্রিভেন্ট নিউমোনিয়া ইন দোজ পেশেন্ট, পেডিয়াট্রিক এজ গ্রুপে নিউমোনিয়া। ও ইয়েস, তাদের ক্ষেত্রে ভালো পেন কিলার দিতে হবে। যদি আমরা পয়েন্ট স্কিপ করে এসেছি, একটা রিনা জিলাল ওনাকে বলি যে হাউ, যে পেডিয়াট্রিক এজ গ্রুপে যদি অ্যাবডোমিনাল সার্জারি হয়, তাদের যদি নিউমোনিয়া ডেভেলপ করে, নিউমোনিয়া ডেভেলপের কারণ হচ্ছে তার অ্যাবডোমিনাল মুভমেন্ট কম হওয়া। সো ভালো পেন কিলার দিলে পেন কন্ট্রোল হবে, দেন মুভ করবে, এটাই। এবং পেশেন্টকে মোবাইল করতে হবে যেন তার অ্যাটেলেক্ট্রিসিস ডেভেলপ না করে। থ্যাংক ইউ। রিব ফ্র্যাকচার, তাহলে আমরা যে পয়েন্টে দেখলাম, দিস ইজ দ্য রিব ফ্র্যাকচার, অ্যাঙ্গেল অফ দ্য রিবস, এবং এই পয়েন্টে মূলত ফ্র্যাকচার হয়। আমরা জানি ইন্টারকোস্টাল মাসল তিনটা, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, একটা তার ডিরেকশন রয়েছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, অ্যানাদার জাস্ট অপোজিট ডিরেকশনে যায়, এন্ড দ্য ইনার মোস্ট ইন্টারকোস্টালিস অথবা ট্রান্সভার্সালিস, ট্রান্সভার্সাস মাসল বলা হয়, যেটা একদম ভিতর দিকে থাকবে। এই তিনটা মাসল সম্পর্কে ডিরেকশন গুলো দেখে নেবেন। এবং আমাদের নিউরোভাস্কুলার বান্ডলটা থাকে মূলত ইন্টারনাল এবং ইন্টার ইনার, একদম মানে অর্থাৎ ইনার টু লেয়ারের মাঝখানে থাকে আমাদের নিউরোভাস্কুলার বান্ডলটা। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যখন ইন্টারকোস্টাল নার্ভ ব্লক করি, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটু ডিপে থাকবে, তার মানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের নিচে থাকবে না, থাকবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের আন্ডার সারফেসে, এন্ড আউটার সারফেস অফ দ্য ইনারমোস্ট ইন্টারকোস্টালিস, এই মাসলের আউটার সারফেসে থাকবে, ইন বিটুইন ইনার টু লেয়ার। এবং এটা থাকে কোস্টাল গ্রুপ বরাবর। তার মানে এই আপার রিবস এন্ড লোয়ার রিবস, এই দুইটা রিবস এর মাঝখানে যদি আমি কোনো মানে প্রসিডিউর করতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আপার রিবস এর লোয়ার সারফেসে, লোয়ার বর্ডার বরাবর যে কোস্টাল গ্রুপ রয়েছে, এই গ্রুপের মধ্যে থাকবে ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডল। সো আমি সবসময় নেডেল পুশ করলে অথবা কোনো সার্জিক্যাল প্রসিডিউর করলে সবসময় করব আপার বর্ডার অফ দা লোয়ার রিবস, লোয়ার রিবস এর আপার বর্ডার দিয়ে প্রসিড করব, যেন এটা ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডলকে স্পেয়ার করে। আর দিস ইজ দ্য ইন্টারকোস্টাল নিউরোভাস্কুলার বান্ডল। এটা আমরা ভাস্কুলার অ্যানাটমিটা এটা ডিফারেন্ট একটা সেশনে আমরা ডিসকাস করব, যে ইন্টারকোস্টাল, আমরা জানি যে একটু আগে আমরা প্রথমে বলেছিলাম যে ইন্টারকোস্টাল আর্টারি পোস্টেরিয়রলি থাকবে 11টি, যেহেতু স্পেস 11টি, অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে 9 পেয়ার, যেহেতু প্রত্যেকটা স্পেসে দুটি করে আর্টারি থাকে। 9 কেন? যেহেতু সামনের দিকে লাস্টের দুটো স্পেস 10th এন্ড 11th স্পেস, এই দুটো স্পেস সামনের দিকে থাকে না, কারণ লাস্টের দুটো রিবস ফ্লোটিং রিবস, যার কারণে দেখা যাবে যে ইন্টারকোস্টাল আর্টারি দের ইজ এ ডিসক্রিমিনেশন, পোস্টেরিয়রলি রয়েছে 11টি, অ্যান্টেরিয়রলি থাকবে 9টি।
আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করবো যেটা পরীক্ষাতে খুব ফ্রিকুয়েন্টলি আসে, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। এইটা আমার সাথে একটু মনোযোগ দিয়ে আপনারা বুঝবেন, এবং এটার পরে আমরা ডিসকাস করবো সার্ভাইকাল লিপস এন্ড সেপ্টাল ট্রায়াঙ্গল। এই তিনটি বিষয় ডিসকাস হলে আমাদের সেশন শেষ হবে। আর রেসিডেন্সি পরীক্ষার জন্য এবং মানে যেখানেই যান না কেন, যে পরীক্ষার জন্য আপনাকে যে একটা জিনিস ফেস করতে হবে সবসময়, এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে। তো আমরা একটা মেনোমিক্সে মনে রাখি রেড প্ল্যান্ট। এই রেড প্ল্যান্টের অর্থ অনেক কিছু হয়ে যাবে যদি আপনি আন্ডারলাইং ইনফরমেশনটা সঠিকভাবে না জানেন। সো আমার সাথে এটা ড্রয়িং লেভেল করুন, তাহলে আপনার এটা একেবারে মানে দীর্ঘস্থায়ী মেমোরি তৈরি হবে। এই ড্রয়িং লেভেল আমরা দেখবো যে এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে, এটাই মূলত আমরা আজকে দেখবো। এটা যদি আমরা দেখি যে দিস ইজ দা ভার্টিক্যাল কলাম, আমরা যেটা ড্রয়িং লেভেল করছি, দিস ইজ দা ভার্টিক্যাল কলাম। তার মানে ভার্টিক্যাল কলামে ধরে নিলাম দিস ইজ দা T4 ভার্টিব্রাই, এইটা আছে আমাদের T4 ভার্টিব্রাই, এবং এইটা ধরে নিলাম T5 ভার্টিব্রাই। তার মানে T4 এবং T5 এর জাংশনটা এটা আমি ধরে নিলাম এইটা। তাহলে আমরা যদি এটা ড্রয়িং লেভেল করে এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাথে একটু কোরিলেট করে দেখা যাবে দিস ইজ দা স্টারনাম, এটা যদি বলি আমাদের স্টারনাম। তার মানে এই একটা লাইন যেটা দেখলাম, দিস ইজ দা এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন। আমরা যে সবসময় বলি এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন, দিস ওয়ান ইজ দা এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন। তার মানে এই লাইনটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন, যেখানে অ্যাঙ্গেল অফ দ্য লুইস দ্যাট ইজ দ্য ম্যানুব্রিয়াম এবং বডি অফ দ্য স্টারনাম বরাবর, এই বরাবর যে লাইনটা T4-5 ভার্টিব্রাল জাংশন দিয়ে ক্রস করবে, এটাকে বলা হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন অথবা অ্যাঙ্গেল অফ দ্য লুইস, এই লাইনটা অথবা T4-5 ভার্টিব্রাল জাংশন যে লাইন। এখন এই বরাবর কোন কোন স্ট্রাকচার থাকে এটা দেখানো আমাদের মুখ্য উদ্দেশ্য। দিস ইজ দ্য হার্ট, আমি ধরে নিলাম দিস ইজ দ্য হার্ট, এবং দিস ইজ দ্য অ্যাওটা। তা হার্ট থেকে বের হয় একটি স্ট্রাকচার, যেটার নাম হচ্ছে অ্যাওটা। এখন খেয়াল করুন, তাহলে এইটা যদি আমি বলেছিলাম দিস ইজ দ্য হার্ট, তাহলে এখন এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি আমি লাইনটা কমপ্লিট করি, তাহলে তাহলে এই পুরো লাইনটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইন। ওকে, তাহলে এই এক্সটার্নাল অ্যাঙ্গেল লাইনে প্রথমে যদি চিন্তা করেন দিস ইজ দ্য অ্যাওটা, দিস ইজ দ্য অ্যাসেন্ডিং অ্যাওটা, এই পোর্শনটুকু হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওটা, তারপরে দিস ইজ দ্য আর্চ অফ দ্য অ্যাওটা, তারপর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ কোন লেভেলে? এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে। আর্চ অফ দ্য অ্যাওটা শুরু এবং শেষ এই লেভেলে, তারপর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা শুরু হয়েছে এই লেভেলে। তার মানে তিনটা রিলেশন একসঙ্গে আমরা পেয়ে গেলাম, অ্যাসেন্ডিং অ্যাওটা শেষ, আর্চ অফ দ্য অ্যাওটা শুরু এবং ডিসেন্ডিং থোরাসিক। আমরা জানি যে পালমোনারি ট্রাঙ্ক এটা অ্যারাইজ করে, পালমোনারি ট্রাঙ্ক রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে দুই দিকে দুইটা লাংসের মধ্যে পালমোনারি আর্টারি হিসেবে ইন করে, দিস দা পালমোনারি ট্রাঙ্ক। তাহলে পালমোনারি ট্রাঙ্ক যেটা, চিন্তা করেন যে পালমোনারি ট্রাঙ্ক দুই ভাগে বিভক্ত হয়ে দুটো লাংসের মধ্যে ঢুকে গেল, তাহলে কোন লেভেলে? এই লেভেলে। পালমোনারি ট্রাঙ্ক ডিভিশন হবে, অর্থাৎ শুরু হবে দা, চিন্তা করেন ট্রাকিয়া, ট্রাকিয়া উপর থেকে একটা স্ট্রাকচার, দিস ইজ দা ট্রাকিয়া, ট্রাকিয়া এই লেভেলে এসে দুটো লাংসের মধ্যে ঢুকে যাবে। তাহলে ট্রাকিয়া ডিভাইড করবে এই লেভেলে এসে, দিস ইজ দা ট্রাকিয়াল বাইফার্কেশন পয়েন্ট, যেটাকে বলে কারিন অফ দ্য ট্রাকিয়া। মানে ট্রাকিয়া ডিভাইড করতেছে কোন লেভেলে? এই লেভেলে। তাহলে প্রিন্সিপাল ব্রঙ্কিয়াস শুরু হবে কোন লেভেলে? এই লেভেলে। এরপরে যদি চিন্তা করেন যে এজাইগাস ভেন, যদি আমরা বলি দিস ইজ দ্য এজাইগাস ভেন, দিস ইজ দ্য এজাইগাস ভেন, এজাইগাস ভেন ঠিক এই লেভেলে এসে সুপিরিয়র ভেনা কাভাতে এসে ওপেন করবে। মানে এজাইগাস ভেন এখানে আর্চিং করবে, করে সুপিরিয়র ভেনা কাভা ওপেন করবে কোন লেভেলে? এই লেভেলে। এরপরে দেখেন থোরাসিক ডাক্ট নামে একটি স্ট্রাকচার রয়েছে, থোরাসিক ডাক্ট যেটা হোল বডিতে ছিল রাইট সাইডে, ঠিক এই লেভেলে এসে থোরাসিক ডাক্ট এই লেভেলে এসে রাইট টু লেফটে শিফট করে এখানে এসে সে ওপেন করবে ইন বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ দ্য লেফট সাবক্লাভিয়ান ভেন আর ইন্টারজুগুলার ভেন। থোরাসিক ডাক্ট এই লেভেলে রাইট টু লেফট শিফট করে। এছাড়াও যদি আমরা বলি যে আমাদের যে কার্ডিয়াক প্লেক্সাস রয়েছে যেটা, তার মানে এটা যদি আমরা বলি দিচ্ছে কার্ডিয়াক প্লেক্সাস, ডিপ কার্ডিয়াক প্লেক্সাস যেটা আছে, কার্ডিয়াক প্লেক্সাস এই লেভেলে অবস্থান করে। এর সাথে একটি নার্ভ রিলেটেড রয়েছে, যে নার্ভটির নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই বরাবর এসে আর্চ অফ দ্য অ্যাটার মধ্যে আর্চিং করে ঘুরে আবার উপর দিকে চলে যায়, দিস ইজ দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অবস্থান করে কোন লেভেলে? এই লেভেলে। এরপরে দেখেন যে থাইমাস গ্ল্যান্ড নামে একটি গ্ল্যান্ড রয়েছে, থাইমাস গ্ল্যান্ড, দিস ইজ থাইমাস গ্ল্যান্ড। এই থাইমাস গ্ল্যান্ডটা তার কিছু পোর্শন এই লেভেলে চলে আসে, তার মানে থাইমাস গ্ল্যান্ডের কিছু পোর্শন এই লেভেলে আসে। তার মানে এতগুলো স্ট্রাকচার দে আর রিলেটেড এট দ্য লেভেল
অফ দিস এক্সটার্নাল অ্যাঙ্গেল। এখন আপনি যখন এই জিনিসগুলো না বুঝে মুখস্থ করবেন, না বুঝে মুখস্থ করার পরে দেখবেন যে এগুলো মনে থাকে না, আর যখন একটু বুঝে মুখস্থ করবেন তখন আপনার মনে থাকবে। তাহলে আমরা দেখলাম যে এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে কি কি রয়েছে, আর্চ অফ দা অ্যাসেন্ডিং আউটার শেষ, আর্চ অফ দা শুরু এবং শেষ, ডিসেন্ট্রিক আউটার শুরু। তারপর দেখা যাবে পালমোনারি ট্রাঙ্কের ডিভিশন, ট্রাকিয়ার ডিভিশন, অ্যাজ ভেইনের আর্চিং এবং এখানেই এন্ডিং। তারপর দেখা যাবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। তারপরে দেখা যাবে যে থাইমাস গ্ল্যান্ডের কিছু পোর্শন। অল দিস স্ট্রাকচার রিলেটেড এট দ্য লেভেল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল। এখন পড়াগুলোকে আপনারা এইভাবে যদি গুছিয়ে নেন তাহলে পড়া আপনার দীর্ঘস্থায়ী হবে, তা নাহলে পড়া কখনো মানে মনে থাকবে না। পরীক্ষার জন্য, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য দিস ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন স্ট্রাকচার এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে থাকে। এখন যদি আপনি আমার সেই রেড প্ল্যান্ট শব্দটি পড়ার চেষ্টা করেন তাহলে মনে থাকবে। ইয়েস, রিবস মানে এখানে কোন রিবস? অবশ্যই সেকেন্ড রিব। আউটার রিলেশনটা কি, যেটা আমি বলেছি অলরেডি, ট্রাকি এখানে ডিভাইড করে, পালমোনারি ট্রাঙ্ক ডিভাইড করে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ লেফট রিলেটেড, তারপরে থোরাসিক ডাক্ট, থাইমাস গ্ল্যান্ড। অল দিস স্ট্রাকচারস নাও ইজি টু ইউ। এই কথাগুলো যা বললাম, ফার্স্ট ইয়ারে আপনাকে যদি বলা হতো যে ফিমোরাল ভেন লাইস এট দ্য লেভেল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল, আপনি সেখানেও ডাইলেমায় পড়তেন যে ইয়েস এটা হতেই পারে নাও পারে। বাট এখন আপনার একটা বেসিক কনসেপশনস অফ অ্যানাটমি রয়েছে, হোল বডি অ্যানাটমি সম্পর্কে আপনার আইডিয়া রয়েছে। সো আপনাকে যদি এখন একটু ধরিয়ে দেওয়া যায় যে হ্যাঁ এই স্ট্রাকচার এই লেভেলে থাকে, তাহলে আপনি মনে রাখতে পারবেন। কিন্তু ফার্স্ট ইয়ারে এগুলো মনে থাকে না, কারণ ফার্স্ট ইয়ারে হোল বডি সম্পর্কে আইডিয়া থাকে না। সো পড়াগুলো এইভাবে কনসাইজ করে নেবেন। তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে দেখেন দিস ইজ দ্য T45 ভার্টিব্রাল জাংশন, এটাই মূলত এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেল। এখানে দেখেন দিস ইজ দ্য অ্যাসেন্ডিং আউটার, আর্চ অফ দ্য আউটার, ডিসেন্ডিং থোরাসিক আউটার, দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক, দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা অ্যাজ ভেনিস ওপেন করে, দিস ইজ দ্য ট্রাকিয়া ডিভাইডিং এট দিস লেভেল। আমরা এখন যে জিনিসটা ডিসকাস করব সেটি হচ্ছে ফার্স্ট রিব। আমরা জানি যে 12টি রিবস রয়েছে, এর মধ্যে ফার্স্ট রিব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, কারণ অল দ্য ভাইটাল স্ট্রাকচার রিলেটেড টু ফার্স্ট রিব। 12টা রিবস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফার্স্ট রিব, কারণ এর সাথে খুব ভাইটাল স্ট্রাকচার গুলো রিলেটেড থাকে। এটা আমরা একটু ডিসকাস করব। এবং এটার উপরে যেটা থাকে সার্ভাইকাল লিভস, কিছু কিছু পার্সেন্টে থাকতে পারে, সেটা ডিসকাস করব। সেফটি ট্রায়াঙ্গল ডিসকাস করলে আমাদের সেশন শেষ হবে। ফার্স্ট রিব থেকে বলতে হলে একটু ড্রয়িং লেভেল করে আপনাদেরকে দেখাই, তারপরে বলি ফার্স্ট রিব। ফার্স্ট রিব থেকে আমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট রিব। যতগুলা রিবস রয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব। ফার্স্ট রিবটা একটু আমার সাথে মনোযোগ দিয়ে ড্রয়িং লেভেল করবেন, কারণ এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা সম্পর্কে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি মূলত ডিসকাস করব। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট রিব ধরে নিলাম। তাহলে ফার্স্ট রিবের, ওকে, তাহলে ফার্স্ট রিবের পেটের মধ্যে একটা টিউবারকল থাকে, এই বড় একটা টিউবারকল থাকে। এইটার নাম হচ্ছে স্কেলেনি টিউবারকল। এটা একটা টিউবারকল যার নাম হচ্ছে স্কেলেনি টিউবারকল। ওকে, এটা টিউবারকল। এই টিউবারকলের সাথে একটা মাসলের অ্যাটাচমেন্ট রয়েছে, এই বড় একটা মাসল এসে অ্যাটাচমেন্ট দেয়। দিস ইজ কল্ড দ্য স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল, স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। তাহলে এখানে যে মাসলটা অ্যাটাচমেন্ট দিচ্ছে ইট ইজ কল্ড দ্য স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। তাহলে আমরা যদি বললাম দিস ইজ দ্য ফার্স্ট রিব, ফার্স্ট রিবের কথা বলেছি। ফার্স্ট রিবের পেটের মধ্যে একটা টিউবারকল থাকে, ইনার বর্ডার, এটাকে বলে স্কেলেনি টিউবারকল। এটা মাসল অ্যাটাচমেন্ট হচ্ছে স্কেলেনি অ্যান্টেরো মাসল। পরীক্ষার জন্য তিনটা মাসল, স্কেলেনি অ্যান্টেরো, মিডিয়াস এন্ড পোস্টেরিয়র, এই মাসলগুলো খুব ইম্পর্টেন্ট। এবং দেখবেন যে প্রথম দুইটা মাসল অ্যাটাচমেন্ট উইথ দ্য ফার্স্ট রিব, এবং স্কেলেনি অ্যান্টেরো এন্ড মিডিয়াস মাসল অ্যাটাচমেন্ট ফার্স্ট রিবের সাথে, এন্ড পোস্টেরিয়র যে মাসলটা তার অ্যাটাচমেন্ট সেকেন্ড রিবের সাথে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট রিবের উপরে কে থাকে? ক্লাভিকল থাকে। সো ফার্স্ট রিবের সুপিরিয়র সারফেস দিয়ে যে স্ট্রাকচার গুলো পাস করবে তারা ক্লাভিকলের নিচ দিয়ে যাবে। এই জন্য ফার্স্ট রিবের উপরে যে স্ট্রাকচার গুলো রয়েছে তার নাম হচ্ছে সাবক্লাভিয়ান, যেমন সাবক্লাভিয়ান আর্টারি, সাবক্লাভিয়ান ভেইন, এই কথাগুলো। আমরা রিবস পড়ার সময় একটা জিনিস পড়েছিলাম, দেখবেন যে ভ্যান বলে একটা শব্দ পড়ছে, VAN, ভ্যান। ইন্টারকোস্টাল ভেন আর্টারি নার্ভের যে রিলেশনটা ভ্যান, তার মানে সামনে থাকবে ভেন, তারপর একটা আর্টারি, তারপর নার্ভ, ভ্যান। তো এখানে এই সম্পর্কটা মেনটেন হয়। দেখবেন যে রিবস এর সামনে দিয়ে যে স্ট্রাকচারটি আছে দিস ইজ কল্ড দ্য সাবক্লাভিয়ান ভেন, দিস ইজ কল্ড স্কেলেন্টারের সামনে যে স্ট্রাকচারটি, এটাকে বলা হয় সাবক্লাভিয়ান ভেন। ওকে, এখন এই সূত্র মতে পরেরটা কি হবে? আর্টারি হবে। ইয়েস, এই বরাবর যে একটা স্ট্রাকচার থাকবে এইখান দিয়ে, সেটা নাম হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি। ইয়েস, দিস ইজ দ্য সাবক্লাভিয়ান আর্টারি, যেটা স্কেলিয়েন্টের মাসলের বিহাইন্ড দিয়ে যায়, সাবক্লাভিয়ান আর্টারি। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে আমরা ভেন পেলাম, আর্টারি পেলাম। সেই সূত্র মধ্যে আরেকটি স্ট্রাকচার থাকে, ইন মানে নার্ভ। ইয়েস, একটা নার্ভও রয়েছে। এই নার্ভটা যদি আমরা ড্রয়িং লেভেল করে দেখাই, দিস ইজ এ নার্ভ। এই নার্ভটা হচ্ছে, এটাকে বলা হয়, যেহেতু ফার্স্ট ট্রিপ, এই নার্ভটার নাম হচ্ছে
লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আমরা জানি যে ব্রাকিয়াল প্লেক্সাস যেটা ফরমেশনে সার্ভাইকাল 5 টু T1 নার্ভ রুট দিয়ে। সো এই যে T1 নার্ভ রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস যেটা, সেটা মূলত এইটা যে সার্ভাইকাল ফার্স্ট রিবের জাস্ট সুপিরিয়র সারফেসের উপর দিয়ে থাকে। দিস ইজ দ্য সাবক্লাভিয়ান ভেন, দিস ইজ সাবক্লাভিয়ান ভেন, দিস ইজ দ্য সাবক্লাভিয়ান আর্টারি, এন্ড দিস ইজ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস এর নার্ভ, যেটাকে বলা হয় লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, স্পেশালি T1 নার্ভ রুট। T1 নার্ভ রুট, এইটা হচ্ছে লাস্ট ওয়ান। তাহলে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি পরীক্ষার জন্য, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। যে ফার্স্ট রিবের ক্ষেত্রে, ফার্স্ট ট্রিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। ফার্স্ট ট্রিপ খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ট্রিপের পেটের মধ্যে একটা টিউবারকল, যেটা স্কেলেনি টিউবারকল, যেখানে একটা মাসল অ্যাটাচমেন্ট, স্কেলেন অ্যান্টার মাসল। এই টিউবারকলের অ্যান্টেরিয়রলি সুপিরিয়র সারফেস দিয়ে যাবে সাবক্লাভিয়ান ভেন, এই টিউবারকলের বিহাইন্ড দিয়ে সাবক্লাভিয়ান আর্টারি, এবং তার পেছনে থাকবে একটি নার্ভ যেটা লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। এখন এই যে এই আমি যে স্ট্রাকচারটি বললাম, এই স্ট্রাকচার গুলোর উপরে এখন যদি চিন্তা করেন, এটা অ্যানাদার রিব, ধরুন একটা এক্সট্রা একটা রিব এসে বসলো, যদি সার্ভাইকাল লিভ থাকে তাহলে এইটার যদি একটা রিবস হয়, দিস ইজ কল্ড সার্ভাইকাল লিভস। এটা যদি হয় সার্ভাইকাল লিভস, ধরুন একটা রিবস এক্সট্রা ভাবে আসলো, এটা ধরে নিলাম অ্যানাদার একটা রিবস, এটার নাম দিলাম সার্ভাইকাল লিভস। তাহলে এই রিবসটা যদি এখন এই স্ট্রাকচার গুলোকে উপরে অবস্থান করে, এটা যদি হয় সার্ভাইকাল লিভস, সার্ভাইকাল লিভস যদি হয়, তাহলে এই সার্ভাইকাল লিভসটা এখন কম্প্রেশন দিবে কাকে? সাবক্লাভিয়ান ভেন, সাবক্লাভিয়ান আর্টারি, এন্ড দ্য lower trunk of brachial plexus will be compressed by these ribs. So cervical ribs যদি আসে, this is called cervical ribs. Cervical ribs, তাহলে চিন্তা করেন সার্ভাইকাল লিভ যদি এই বরাবর এসে এই জায়গাটি ব্লক করে রাখে, সার্ভাইকাল লিভ যদি এখানে এসে সাবক্লাভিয়ান ভেন, আর্টারি এবং নার্ভকে কম্প্রেশন করে, তাহলে কি হবে? ভেন কম্প্রেশনের ফলে ভেনাস কনজেশন হবে, আর্টারি কম্প্রেশনের ফলে ইস্কিমিয়া ডেভেলপ করবে, নার্ভ কম্প্রেশনের ফলে টিংলিং সেন্সেশন হবে। এবং আমরা জানি যে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস মানে T1 নার্ভ রুট, যেটা আলনার নার্ভের নার্ভ রুট। সো আলনার নার্ভ যদি কম্প্রেসড হয়, তাহলে পেশেন্টের ক্ল হ্যান্ড ডেভেলপ করবে, ওয়েস্টিং অফ দ্য স্মল মাসলস অফ হ্যান্ড ডেভেলপ করবে, তার অ্যানেস্থেসিয়া প্যারেস্থেসিয়া ডেভেলপ করবে। এই প্রবলেমগুলো ডেভেলপ করবে ফর ইন কেস অফ সার্ভাইকাল লিভ, এন্ড দিস ইজ কল্ড থোরাসিক ইনলেট সিনড্রোম, থোরাসিক ইনলেট সিনড্রোম। এখন যদি আমরা মূল সেশনে যাই, দেখতে পাবো। তাহলে ফার্স্ট টিপ নিয়ে আমরা একটু কথা বলি, তারপর সার্ভাইকাল লিভে যাব। ফার্স্ট টিপে এখানে চিন্তা করেন, দিস ইজ দ্য স্কেলেনি টিউবারকল। এখন যদি দেখি আমরা স্কেলেনি টিউবারকল কোনটি, এন্ড দিস রিব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের সেশনে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ। ফার্স্ট ট্রিপে সুপিরিয়র সারফেসের ভিউ দেখানো হয়েছে। সুপিরিয়র সারফেসের ভিউতে দেখেন একদম এই বড় একটা টিউবারকল রয়েছে, এই যে দিস ইজ দ্য টিউবারকল, স্কেলেনি অ্যান্টেরিয়র টিউবারকল। এটা চিন্তা করেন, এটা খেয়াল করেন, একটু কম্পিউটার হ্যাং করতেছে, একটু সময় নেবে। তাহলে এখানে যে টিউবারকলটি দেখা যাচ্ছে, দিস ইজ স্কেলেনি টিউবারকল। সো স্কেলেনি টিউবারকলের সাথে অ্যাটাচমেন্ট থাকবে স্কেলেনি অ্যান্টেরোমাসলের, এবং এর সামনের দিকে যে স্ট্রাকচার যাবে, দিস ইজ দ্য গ্রুপ ফর সাবক্লাভিয়ান ভেন, পেছনে থাকবে আর্টারি, এন্ড দিস নার্ভ যেটা হলুদ রঙে দেখা যাচ্ছে, ইট ইজ লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, যেটাকে বলে T1 নার্ভ রুট। এন্ড দিস ইজ দ্য স্কেলেনি টিউবারকল, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, এবং এর সামনে দিয়ে যে গ্রুপটা, দিস ইজ গ্রুপ ফর দ্য, পেছনে দিয়ে যে বিহাইন্ড দ্য স্কেলেনি টিউবারকল, গ্রুপ ফর দ্য সাবক্লাভিয়ান আর্টারি, ইন ফ্রন্টে থাকবে সাবক্লাভিয়ান ভেন, এবং দিস ইজ দ্য নেক অফ দ্য ফার্স্ট স্ট্রিপ, যেখানে চারটি স্ট্রাকচার, নিউরোভাস্কুলার স্ট্রাকচার রয়েছে, এবং দিস ইজ দ্য লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, যেটা মেবি কম্প্রেসড। সো নেক অফ দ্য ফার্স্ট টিপে চারটা স্ট্রাকচার রয়েছে, এই চারটা স্ট্রাকচার পরীক্ষায় গতবার এসেছিল, এবং দিস ইজ ইম্পর্টেন্ট, নেক অফ দ্য ফার্স্ট টিপে কি কি স্ট্রাকচার থাকে। এন্ড সার্ভাইকাল লিভস, যেটা আমরা বললাম, দিস ইজ সাবক্লাভিয়ান ভেন, আর্টারি, এন্ড দিস ইজ দ্য নার্ভ। এবং সার্ভাইকাল লিভ, দিস ওয়ান ইজ দ্য সার্ভাইকাল লিভ অ্যাবভ দ্য ফার্স্ট রিব, যেটাকে বলা হয় C7 সার্ভাইকাল ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসটা এক্সটেনশন হয়ে তৈরি করে সার্ভাইকাল লিভস, এবং ইট মে কম্প্রেস দ্য স্ট্রাকচার অ্যাবভ দ্য ফার্স্ট রিব। তাহলে সার্ভাইকাল লিভ, এই ছোট্ট ডট ডট লাইন দিয়ে সার্ভাইকাল লিভ দেখানো হয়েছে, এবং ইট কম্প্রেসেস দ্য সাবক্লাভিয়ান ভেইন, আর্টারি, এন্ড দ্য লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। সো থোরাসিক ইনলেট সিনড্রোম অথবা স্কেলেনি অ্যান্টেরো মাসল দিয়েও কম্প্রেশন হতে পারে। তাহলে এটা কি দিয়ে কম্প্রেশন হতে পারে? এক নম্বর হচ্ছে সার্ভাইকাল লিভ দিয়ে কম্প্রেশন হতে পারে, তবে এটা স্কেলেনি অ্যান্টেরো মাসলটা যদি কোনো কোনো হ্যাপাট্রপি হয়, অ্যাট্রপি, এটা দিয়ে কম্প্রেশন হতে পারে। এই জন্য দুটো নাম, থোরাসিক ইনলেট সিনড্রোম অথবা স্কেলেনি অ্যান্টেরিয়র সিনড্রোম।
কি দিয়ে হতে পারে? সাবক্লেভিয়ান আর্টারি এন্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস, যেটা আমি আগের ছবিতে দেখিয়েছি, এই ছবিটাতে দেখেন, এই যে দিস ইজ দ্য সার্ভাইকাল লিভস, ইট মে বি কম্প্রেসড। সাবক্লেভিয়ান আর্টারি এবং লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস এটা ফার্স্ট রিবের উপরে আর্চিং করে থাকে, মে বি কম্প্রেসড বাই সার্ভাইকাল লিভ অর স্কেলেনি অ্যান্ট্রোমাসল। তাইলে নার্ভ কম্প্রেশনের ফলে নিউরাল সিমটম ডেভেলপ করবে, পেইন হবে, প্যারাস্থেসিয়া হবে, আলনার নার্ভ কম্প্রেশনের ফলে সো ওয়েস্টিং অফ দা স্মল মাসলস অফ হ্যান্ড হবে। ভাস্কুলার কম্প্রেশনের ফলে কি হবে? ভাস্কুলার সিমটম হবে, ভেইন কম্প্রেশনের ফলে কনজেশন হবে, আর্টারিয়াল কম্প্রেশনের ফলে স্কেমা ডেভেলপ করবে। দিস ইজ নাথিং বাট থোরাসিক ইনলেট সিনড্রোম, স্কেলেনি এন্টেরো সিনড্রোম, এবং অনেক সময় এটাকে থোরাসিক আউটলেট সিনড্রোমও বলা হয়, সিমিলার জিনিস। এটা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, যে থোরাসিক ইনলেট সিনড্রোম বা স্কেলেনি এন্টেরো সিনড্রোম কি, সার্ভাইকাল লিভস এর সাথে এর সম্পর্ক কি। সার্ভাইকাল লিভস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, পরীক্ষাতে এটা ফ্রিকোয়েন্ট একটা জিনিস এবং এটা জানতে হবে সার্ভাইকাল লিভস সম্পর্কে। লাস্ট ওয়ান, আমরা আমাদের সেশনের একদম শেষ প্রান্তে, সেফটি ট্রায়াঙ্গল ফর চেস্ট টিউব ইনসারশন, এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন রয়েছে। অনেকেই ভাবি যে আসলে এটা বাউন্ডারিটা কি হবে, এই বাউন্ডারি নিয়ে কোনো কনফিউশন করা যাবে না। বেইলিয়ান ল্যাবসে এটা একটু একরকম ভাবে দেয়, এক বইয়ে একটু ভ্যারিয়েশন রয়েছে। বেইলিয়ান ল্যাবস যেটা আছে সেটা আমি এখানে মূলত দিয়েছি, যে মিড এক্সিলারি লাইন, দিস ইজ দা লাইন, মানে আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম তিনটি লাইন রয়েছে, মিড এক্সিলারি লাইন, মিড ক্লাভিকুলার লাইন এবং স্ক্যাপুলার লাইন। তাহলে আমরা দেখছি দিস ইজ দা মিড এক্সিলারি লাইন, যেটা আমাদের অ্যান্টেরো এন্ড পোস্টেরো এক্সিলারি ফোল্ডের মাঝখান বরাবর যে লাইনটা, মিড এক্সিলারি লাইন। তাহলে চেস্ট ড্রেন টিউব সবসময় দিতে হবে সেফ জোনে, এবং সেটা মিড এক্সিলারি লাইনের এন্ট্রিওরলি সামনে দিতে হবে, পেছনে দেওয়া যাবে না, সামনের দিকে দেবো। ওকে, সেকেন্ড যে লাইনটি সেটি হচ্ছে মিড এক্সিলারি লাইনের এন্ট্রিওরলি দিলাম, নাম্বার ওয়ান। 2 নম্বর কথা যে লাইনটা আমি দেবো সেটা হচ্ছে বিলো এন্ড ল্যাটারাল টু দ্য পেক্টোরালিস মেজর মাসল, এই লাইনটি দেখা যায় পেক্টোরালিস মেজর মাসলের বিলো এবং ল্যাটারালি দিতে হবে, তারা এন্ট্রিওরলি যাওয়া যাবে না। গুড। নাম্বার থ্রি যে পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লোয়ার মার্জিনটা কোথায় থাকবে, মানে কোন লেভেলে আমি ইনসার্ট করব। তাহলে আমি অ্যান্টেরো পোস্টেরিয়র বাউন্ডারি পেলাম, অ্যান্টেরিয়রলি তার বাউন্ডারি হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল, পোস্টেরিয়রলি তার বাউন্ডারি হচ্ছে মিড এক্সিলারি লাইন। তাহলে বিলো তার বাউন্ডারি কি, এইটা হচ্ছে ভ্যারিয়েশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা আছে। বই আছে অ্যাবভ দ্য লেভেল অফ নিপল, and nipple মানে fifth intercostal space, but nipple এর position is variable according to age, according to patient status, pregnant বা পোস্টপার্টাম স্টার্টার নিপলের লেভেল ভেরিয়েশন হয়ে যাবে, 70 বছর বয়সে একজন মহিলার নিপলের লেভেল ভেরিয়েশন হয়ে যাবে। সো নিপলের লেভেল ইজ নট দ্য স্পেসিফিক ল্যান্ডমার্ক। সেক্ষেত্রে আমরা মনে রাখবো কিভাবে, এই যে এই স্পেসটা, দিস ইজ দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে আমার টার্গেট থাকবে টিউব ইনসার্শন ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ স্পেসে আমরা টিউব ইনসার্ট করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এন্টার টু দ্য মিড এক্সিলারি লাইন, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। পরীক্ষার হলে যদি ফিফথ অপশন না থাকে আপনি কি করবেন, তখন দেবেন ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। যদি ফোর্থ আর ফিফথ দুটো কোনোটাই না থাকে তাহলে এটা ব্লাঙ্ক অ্যান্সার, সেটা কোনো অ্যান্সারই নেই। তবে এটা কখনো হবে না, কারণ পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাতে কোনো ব্লাঙ্ক অ্যান্সার থাকে না, অবশ্যই এটা অ্যান্সার থাকবে সেখানে। তাহলে স্পেস হচ্ছে ফিফথ স্পেস, না পেলে ফোর্থ স্পেস। পরীক্ষার কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে, কেমন স্পেস না বললে বললে আপার বর্ডার অফ দ্য সিক্স রিব। তাহলে ফিফথ স্পেসের ফরমেশন হয় কি দিয়ে, ফিফথ এবং সিক্স রিবের মাঝখানে যে স্পেসটা সেটাকে বলা হয় ফিফথ স্পেস। তাহলে ফিফথ স্পেস মানে আপার বর্ডার অফ দ্য সিক্স রিব, এটাও কিন্তু ট্রু অ্যান্সার। তাহলে ফিফথ স্পেস, সিক্স স্পেস, এই স্পেস গুলো সম্পর্কে আপনাকে কনফিডেন্টলি জানতে হবে। তাহলে আমরা জানি যে 12টা রিবস এর মাঝখানে 11টা ইন্টারকোস্টাল স্পেস রয়েছে, তাহলে ফিফথ স্পেস মানে ইট ইজ দ্য লোয়ার বর্ডার অফ দ্য ফিফথ রিব এন্ড আপার বর্ডার অফ দ্য সিক্স রিব। তাহলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ইজ দ্য স্পেসিফিক অ্যান্সার, না থাকলে ফোর্থ স্পেস দেবেন। তাহলে সেফটি ট্রায়াঙ্গল সম্পর্কে আমাদের এই কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। এখন হচ্ছে আমরা যে বিষয়টিতে যাব, এটা পরীক্ষা আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এফসিপিএস পার্ট 1 এর সিঙ্গেল বেস্ট কোশ্চেন্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গেল বেস্ট টপিক সেটি। তো আমরা আমাদের সেশন একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আপনাদের আমরা একটা বা ব্রেন স্টর্মিং করবো, লাস্ট একটি কোশ্চেন সেটা অ্যান্সার করে আমাদের সেশন শেষ করব। আমাদের আপনাদের জন্য আমরা সবসময় আমাদের সেশন গুলো অ্যারেঞ্জ করি জেনেসিস এর পক্ষ থেকে, আপনাদেরকে বুস্ট আপ রাখার জন্য, এই করোনাকালীন সময় আপনাদেরকে একাডেমিক ইনফরমেটিভ রাখার জন্য আমাদের সেশন গুলো অ্যারেঞ্জ করা হয়। তো আমাদের সেশন গুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, এবং আপনাদের যদি ফার্দার কিছু জানার থাকে সেগুলো আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সেশন গুলো সাজানোর চেষ্টা করব, সেই টপিকস গুলোর উপর বেসিস করে আমাদের ক্লাসগুলো অ্যারেঞ্জ করব। তো আমাদের আমাদের কাজ কর্মগুলোকে অবশ্যই এনকারেজ করবেন, আপনাদের উৎসাহতে আমাদের অনুপ্রেরণা, আমাদের কাজ করার অনুপ্রেরণা। উই অল আর স্টুডেন্ট
ইন এ সেন্স। সো আমাদের ব্যস্ততার মুঝে আপনাদের মাঝেও আপনাদের জন্য সবসময় অ্যারেঞ্জ করার চেষ্টা করি, আপনাদেরকে একাডেমিক এনভায়রনমেন্টে রাখার চেষ্টা করি। সো অবশ্যই আমাদের সেশন কেমন লাগে এটা আমাদের কমেন্টে জানাবেন, এবং আমাদের যদি কোনো তাও উন্নতি করার জায়গা থাকে বা কোনো একটা পয়েন্টে যদি আপনার মনে হয় যে ইমপ্রুভ করা দরকার, অবশ্যই আমাদের সেগুলো মেনশন করবেন। ইওর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ মোস্ট ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। ওকে, তাহলে আমরা এখন একটি সেশনে যাব, এবং এই সেশন আমাদের ব্রেন স্টর্মিং দিয়ে আমাদের সেশন শেষ করব। আমাদের সর্বশেষ যেটি ব্রেন স্টর্মিং ফর ইউ দ্য লাস্ট সেশন, এবং আমি এক্সপেক্ট করি আপনারা সবাই এটি অ্যান্সার করবেন। এই অ্যান্সার গুলো, এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে মাঝে কুইজ দেই, ব্রেন স্টর্মিং করি। এটা অ্যাকচুয়ালি আপনাকে একটা একাডেমিক এনভায়রনমেন্টে মাইন্ড সেট আপ করে রাখা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে থাকা। মানে বলা হয় যে সবচেয়ে দারুণ স্লিপিং, মানে স্লিপিং পিল ছাড়াই যেখানে স্লিপিং পসিবল সেটা হচ্ছে আপনার কোথায়, পড়ার টেবিলে, ক্লাসে বসে, একাডেমিক ক্লাসে বসে, এইসব জায়গাগুলোতে সবসময় দেখবেন স্লিপিং পিল অটোমেটিক কাজ করে। সো এটা যেহেতু একাডেমিক একটি সেশন, সো আপনার মনে হবে যে আমি মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যাচ্ছি। এই ডাইভার্সনটাকে ফিরিয়ে আনার জন্য আমরা কুইজ দিই, ব্রেনস্টর্মিং করি, যেন আপনি আমাদের সাথে ফুল টাইম কানেক্টেড থাকেন। সো দ্য brainstorming for the day, last brainstorming for you, what are Celsius drain tube is inserted through which space? অ্যান্সার করতে হবে, এবং সবার কাছ থেকে অ্যান্সারটি চাচ্ছি, এবং দেন আমরা আমাদের সেশন শেষ করব। আপনাদের যদি কোনো কোয়ারি থেকে, আমি একটু কমেন্টস রিভিউ করছি, সো যদি কারো কোনো কোয়ারি থাকে, এবং সেটা আমি অ্যান্সার করবো এখন। ওকে, lot of you have answered the questions, so the correct answer is fifth intercostal space। যদি এখানে ফিফথ না থাকতো তাহলে অ্যান্সার হবে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে, বাউন্ডারি দিয়ে দেয়, স্পেস না দিয়ে বাউন্ডারি দিয়ে দেয়। তবে সিঙ্গেল বেসড কোশ্চেন্স এর ক্ষেত্রে এইভাবে আসে যে একদম স্পেস উল্লেখ করে আসে। So for today's class, the reference, all information that I have delivered to you from the textbook, সবগুলো রেফারেন্স টেক্সট বুক থেকে নাও, কোনোটাই আমার নিজের কোনো কথা নেই। So you can verify the informations, এবং আপনার নলেজকে আরো বুস্ট আপ করতে, আরো বেশি এক্সপান্ড করতে আপনার টেক্সট বই অবশ্যই ফলো করবেন। তো সবশেষে আপনাদের যদি কোনো কোয়ারি না থাকে, দ্য টেক হোম মেসেজ ফর ইউ, অবশ্যই থোরাসিক ওয়াল অ্যানাটমি সম্পর্কে জানা দরকার, যেটা আমরা এমবিবিএস লাইফে খুব কম পড়ি, বাট পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সামের সময় সেখানে বেশ কিছু তথ্য দরকার হয়। এই বিষয়গুলো জানতে হবে। এবং আমরা নেক্সট কোনো একটা সেশনে আমাদের থোরাসিক ক্যাভিটি এবং এই ওয়ালের ভাস্কুলার অ্যানাটমি, নিউরাল অ্যানাটমি, এগুলো নিয়ে ডিসকাস করব। তো যদি আপনাদের কোনো কোয়ারি থেকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেই অনুযায়ী রিপ্লাই, প্রম্পট রেসপন্স দেবো। তো সবশেষে আপনি এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এই করোনাকালীন সময়ে আপনারা সবাই সুস্থ থাকুন, এবং পৃথিবী থেকে করোনা বিদায় নিক, এবং আমরা আবার রেগুলার সেশনে ফিরে আসতে পারি, সেই শুভকামনায় আজকে সেশন শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।